আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো আমরা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন লেকচার সিরিজের আজকের লেকচারে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 1 বাস্তব সংখ্যা ও অসমতা। তো এটা এক লেকচারের মধ্যে আমরা শেষ করে ফেলবো। আজকের এই লেকচারের মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটা হচ্ছে গুছায় ফেলবো। তো আমাদের এই লেকচারে থাকতেছে ব্যবধি সংক্রান্ত জিনিসপত্র, তারপর পরম মান সংক্রান্ত, পরম মান ব্যতীত প্রকাশ সংক্রান্ত, বাস্তব সংখ্যার প্রমাণ সংক্রান্ত, ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা, তারপরে অসমতার সংক্রান্ত জিনিসপত্র, আর হচ্ছে বিবিধ কিছু সমস্যা আমাদের আছে। তো আজকের এই লেকচারে আমি তোমাদের সাথে আছি মাহমুদুল হক আদিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক কৌশল বিভাগে। তো চলো আজকের লেকচারটা আমরা শুরু করি। তো শুরুতে আমরা একটু ডিসকাস করব ইন ব্রিফ যে এখানে কোথা থেকে আমাদের কোশ্চিন আসে বা কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে ব্যবধি সংক্রান্ত আইডিয়া থাকাটা আমাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আইডিয়াটা বা কনসেপ্টটা। কারণ অনেক সময় আমাদের ব্যবধির মাধ্যমে বা হচ্ছে ইসের মাধ্যমে অসমতার মাধ্যমেও কিন্তু আমাদের প্রকাশ করা লাগে। তো এই কারণে ব্যবধির আইডিয়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমাদের আসবে পরম মান ব্যতীত প্রকাশ সংক্রান্ত, যে কোনো একটা পরম মান যুক্ত কোনো একটা ফাংশন আমাদের দেয়া আছে, ওটাকে আমাদেরকে বলবে পরম মান ব্যতীততে প্রকাশ করে। এটা কিন্তু বুয়েটে অনেক প্রশ্ন আসছে, এখান থেকে বুয়েটে অনেকবার আসছে, বুয়েটের ফেভারিট টপিক। তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের সব জায়গায় এখান থেকে ভালোই প্রশ্ন আসে। তো ব্যবধি ছিল আমাদের 2 স্টার টাইপের টপিক, বা 3 স্টার আমি দিছি আইডিয়া বা কনসেপ্টের জন্য, আর এটা পুরোপুরি 3 স্টার টাইপের একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসপত্র এখানে আছে। তারপর বাস্তব সংখ্যার প্রমাণ, আমাদের বেশ কিছু প্রমাণ আছে, ওই প্রমাণগুলো বোরিং প্রমাণ ছিল আমাদের, ওই প্রমাণগুলোর মধ্যে বেশ কিছু প্রমাণ আমাদের জানা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমাদের আছে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা, সুপ্রিমাম ইনফিমাম, এই জিনিসপত্রগুলা, ঠিক আছে। তারপরে আমাদের আছে অসমতা সংক্রান্ত, তো এটা আমরা একটু আগেই ডিসকাস করে ফেলবো। আর এরপর আমরা হচ্ছে বিবিধ, যে এখান থেকে সেট সংক্রান্ত কিছু জিনিসপত্র, ভেনচিত্র বা হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে কিছু কথাবার্তা ছিল, ওই জিনিসপত্রগুলো আমরা এখানে পড়বো। তো চলো এই জিনিসপত্রগুলোই আমরা আজকের লেকচারের মধ্যে কভার করব। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা কথা বলবো ব্যবধি নিয়ে। ব্যবধি নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। তো ব্যবধিতে কথা বলার আগে আমরা তার আগে একটু কথা বলে নিই যে নাম্বার সিস্টেম, আমরা ব্যবধিতে আসতেছি, আগে একটু নাম্বার নিয়ে আমাদের একটু কথাবার্তা বলা লাগবে। তো আমরা যদি পুরো নাম্বারের জগৎটাকে একটু ডিসক্রাইব করতে চাই, তাহলে প্রথমে আমাদের যেই নাম্বার সিস্টেমটা আসবে, পুরো নাম্বারের মধ্যে আমাদের ফার্স্টে আছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সি, ডাবল বার সি, এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তো আমরা এটাকে বলতে পারি রিয়েল নাম্বার আর বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটাই বাস্তব সংখ্যা নিয়েই। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট একটা সংখ্যা আছে, মানে অনেকগুলো ইম্পর্টেন্ট সংখ্যা আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বৃহৎ, যেই জগৎ জুড়ে আছে বাস্তব সংখ্যার, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এটাকে আমরা বলি কিউ। মূলদ সংখ্যার মধ্যে আমাদের আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আসবে আমাদের এখন, সেটা হচ্ছে জেড। পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের স্পেশাল একটা সংখ্যা আছে, যেটা আমাদের সবার পছন্দ, স্বাভাবিক সংখ্যা, যে মোটেও অস্বাভাবিক না। তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, সেটা হচ্ছে এন, ন্যাচারাল নাম্বার। তো এইগুলা ছিল হচ্ছে আমাদের জিনিসপত্র, বাস্তব সংখ্যার মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র। তো এর মধ্যে একটা বড় সংখ্যা আমাদের এইখানে থাকবে, যে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, তো অমূলদ সংখ্যাকে এভাবে দেখানোর পিছে কারণ আছে। অমূলদ সংখ্যাকে আমরা বলি হচ্ছে কিউসি। ওকে, তো অমূলদ সংখ্যার মধ্যে
এই যে একটা ছোট্ট জায়গা আমি বৃত্ত মার্ক করলাম, এই একটা ছোট্ট জায়গা, এখানে কিছু সংখ্যা আছে যেটাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা। এই সংখ্যাটা হচ্ছে পাই ই, এরা কিন্তু অমূলদ, ঠিক আছে। অমূলদের মধ্যে একটা স্পেশাল জায়গা আছে ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা পাই ই। আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই জায়গাটাতে আমাদের আছে একটা বিশেষ নাম্বার সেট, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বা অপ্রিয় কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই আর দ্বারা। তো আমি সবগুলো সংখ্যাই একটু আধটু বলে যাই। যেমন হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা হচ্ছে আই, -i, 2/3i, 6i, ইটিসি, পাই আই, ইটিসি। ওকে, কমপ্লেক্স নাম্বার হচ্ছে -1 + 3i, 2 + 3i, -1 - 3i, -4 - 6i, ইটিসি। বাস্তব সংখ্যা তো আমরা জানি, বাস্তব সংখ্যার মধ্যে আমাদের আছে -3, -2, -1.1167, -1, 0, 1, 1.231, তারপর আছে হচ্ছে পাই ই, ই অবশ্য পায়ের আগে থাকবে, ই, পাই, ইটিসি। মূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়। pq হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো মূলদ সংখ্যা যেমন 2/3, -1/6, তারপর হচ্ছে 3, 1, 2, এগুলো কিন্তু মূলদ। 3, 1, 2 এগুলোকে কিন্তু আমরা নিচে 1 ভাগ আকার আছে এভাবে লিখতে পারি। তারপরে মনে করো 5/7, ইটিসি। পূর্ণ সংখ্যা হচ্ছে অনেকগুলো নেগেটিভ নাম্বার আছে, তারপর -2, -1, 0, 1, 2, 3 এমনি করে চলবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা জেড। ইন্টিজার স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে যে পূর্ণ সংখ্যাগুলো আছে 3, 4 এভাবে চলবে। অমূলদ সংখ্যা তো আমরা জানি, এই যে পাই, তারপর হচ্ছে 1.11101, তারপর হচ্ছে √3 এটসেট্রা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর ট্রান্সেন্ডেন্টাল নাম্বার পাই আর ই, এটা হচ্ছে বিশেষ নাম্বার। তো এই হচ্ছে আমরা নাম্বার নিয়ে বেশ কিছু কথাবার্তা আমরা বলে ফেললাম। তো এইবার আমরা যাব হচ্ছে ব্যবধিতে। ব্যবধিতে যদি আমরা যাই, প্রথমে আসবে আমাদের বদ্ধ ব্যবধি। ইন্টারভাল বা ব্যবধি। বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা, এইভাবে। এটা দ্বারা আমাদের বোঝাই লেস দেন অর ইকুয়াল আর গ্রেটার দেন অর ইকুয়াল। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি, মনে করো তোমার কাছে যদি এরকম দেওয়া থাকে এ থেকে বি, এটা আমাদেরকে কি বোঝাবে? এটা আমাদেরকে বোঝাবে সংখ্যা রেখায়। এখানে কিন্তু আমাদের সংখ্যা রেখার আইডিয়াও আসবে ব্যবধির সাথে ওতপ্রোতভাবে, যে এ থেকে বি এর মধ্যে সংখ্যাগুলো এ বি সহ, এটা আমাদের বোঝাবে এও থাকবে বিও থাকবে, এটার মাঝখানে যারা আছে তারাও থাকবে। এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় আমাদের এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ, আবার এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু বি। এই যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা যেটা বলতেছি বদ্ধ ব্যবধি, এইটা আমাদেরকে এই জিনিসটা বোঝাবে। এখন আমরা যদি একটু কথাবার্তা বলি যে এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু এ, এইটা দ্বারা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? এখানে এ ছিল, এ সহ এ থেকে বড় এই রিজিয়নটাকে বোঝাবে। এটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ। এবার আমরা যদি বলি এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু বি, এটা কি বোঝাবে? এটা আমাদেরকে বোঝাবে বি থেকে শুরু করে বি এর সমান এবং ছোট যারা যারা আছে তারা। এখন এই যে বদ্ধ ব্যবধি এ থেকে বি, এটা একসাথে মানে অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝাবে এই কমন রিজিয়নটা, এই কমন রিজিয়নটা, এই দুটা শর্তের একটা কমন রিজিয়ন। তো কমন রিজিয়ন মানে হচ্ছে ইন্টারসেকশন। কি কমন রিজিয়ন মানে? হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ। তো আমরা ইন্টারসেক্ট পড়ছিলাম, ইন্টারসেকশন বা ছেদ। তো এটা হচ্ছে অ্যান্ড। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই ফার্স্টের এই কন্ডিশনটা হচ্ছে এ থেকে বড় এক্স, এটা মানে হচ্ছে এ থেকে ইনফিনিটি, বি বা বি থেকে ছোট, এটা হচ্ছে -ইনফিনিটি থেকে বি থার্ড ব্র্যাকেট। তো এটা অ্যাকচুয়ালি বোঝাবে আমাদের যে এ থেকে ইনফিনিটি ইন্টারসেকশন -ইনফিনিটি থেকে
বি। ওকে, এইটা আমাদেরকে বোঝাবে, এ থেকে বি মানে এই জিনিসটা আমাদেরকে বোঝাবে। আশা করি আমরা বুঝতে পারছি ফার্স্ট ব্র্যাকেট কেন দিই ইনফিনিটির পাশে, কারণ ইনফিনিটি একটা কনসেপ্ট, ইনফিনিটিতে তো কখনো পৌঁছাতে পারবে না, তো ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট বোঝানো হয়। ফার্স্ট ব্র্যাকেট মানে কি বোঝানো হয় এখনই আমরা বলতেছি। তো আশা করি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইন্টারসেকশনের যে রিজিয়ন সেটা আমাদেরকে বোঝাচ্ছে। এরপরে আমরা যদি সামনে আগাই, সামনে যদি আমরা একটু বলি যে এবার আসবে আমাদের খোলা ব্যবধি। খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল। খোলা ব্যবধিকে আমরা প্রকাশ করি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে অথবা উল্টা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। এটা দ্বারা আমাদেরকে বোঝায় গ্রেটার দেন অথবা শুধু লেস দেন। এক্সাম্পল হিসেবে যদি আমরা নিই এ থেকে বি, এটা আমাদেরকে নাম্বার লাইনে বোঝাবে যে এ থেকে শুরু করে বি এর মধ্যে যে নাম্বারগুলো আছে তারা কিন্তু এ আর বি ব্যতীত, এ আর বি ব্যতীত এই মাঝখানে যারা আছে তারা। তো এই জিনিসটাও কিন্তু আমাদের সেই ইন্টারসেকশন জিনিসের মতোই কথাবার্তা আমাদেরকে বলবে। যেমন আমরা যদি বলি যে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এক্স গ্রেটার দ্যান এ অ্যান্ড বা এবং এক্স লেস দ্যান বি। এবং মানে মাথায় রাখবা সবসময় ইন্টারসেকশন, দ্যাট মিনস এইটা অ্যাকচুয়ালি আমরা যদি আলাদা করে করে দেখাই, এ থেকে বড় এ ব্যতীত, আর একটা বোঝাবে আমাদের বি থেকে ছোট বি ব্যতীত, এই রিজিয়নটা। তো এদের হচ্ছে যে কমন ইন্টারসেকশন রিজিয়নটা আছে সেটা হচ্ছে আমাদের এটা বোঝাবে। সো দ্যাট মিনস প্রথমটা ছিল আমাদের এ থেকে শুরু করে ইনফিনিটি ইন্টারসেকশন আমাদের মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট, এটাই বোঝাবে আমাদের এ থেকে বি। আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা যে অ্যাকচুয়ালি ব্যবধি দ্বারা আমাদেরকে কি বোঝানো হচ্ছে, যে আমাদের কোন রিজিয়ন থেকে কি, একটা হচ্ছে খোলা একটা হচ্ছে বদ্ধ। খোলা বদ্ধ ব্যবধি নিয়ে আমরা আশা করি বুঝতে পারছি, সংখ্যা রেখায় জিনিসটা আমরা বুঝছি। তো এইখানে আমাদের আরও একটা ব্যবধি আছে যেটা নিয়ে আমরা কথা বলি না, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এ বি। এইটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা বোঝায় সমাধান সেট, মানে সংখ্যা রেখায় শুধু এ আর শুধু বি এই দুটাকে বোঝাই। মানে এই শুধু দুইটা নাম্বারকে স্পেসিফিক, এ বি যদি দুইটা নাম্বার থাকে শুধু এই দুইটা নাম্বারকে বোঝাবে, 10টা নাম্বার থাকলে ওই 10টা নাম্বারকে বোঝাবে। কিন্তু এই ব্যবধিগুলো দ্বারা বোঝানো হয় যে এইটা দ্বারা বদ্ধ ব্যবধি দ্বারা বোঝানো হয় এ বি সহ এ বি এর মাঝখানে যে কোটি কোটি নাম্বার আছে সবগুলা। খোলা ব্যবধি দিয়ে বোঝানো হচ্ছে এ বি এর মাঝখানে যে কোটি কোটি আছে সবগুলা শুধু এ আর বি বাদে। তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি যে 0 থেকে 30 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, অপশন দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে অ্যান্সার বলবা। 31, 30, 29, ইনফিনিটি। আশা করি ভিডিও পজ করে উত্তরটা বলছো। উত্তরটা কি বলছো? 31? মোটেও না, ইনফিনিটি। 0 থেকে 30 পর্যন্ত আমি বলছি সংখ্যা। আমি কি বলে দিছি যে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা? বলছি? বলি নাই। তো তুমি এই সংখ্যার ধারণা থেকে বুঝতেছো যে 0 থেকে 1-এর মধ্যেই ইনফিনিটি সংখ্যক সংখ্যা আছে, যেমন 0.01, 0.001, 0.001, 0.000011111 এরকম করে করে তুমি কোটি কোটি সংখ্যা বানাইতে পারবা। তো এই যে ব্র্যাকেট আমরা ইউজ করতেছি মানে কি, সংখ্যা রেখার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো নাম্বারকে বোঝাচ্ছি, রিপ্রেজেন্ট করতেছি। তো এই ব্যবধির কিন্তু খুবই ইম্পর্টেন্স আছে। এরপরে চলো আমরা বেশ কিছু জিনিসপত্র প্র্যাকটিস করি, যে দেখি যে ব্যবধি নিয়ে আমাদের কি কি ধরনের জিনিসপত্র এখান থেকে আমরা এক্সপ্লেইন করতে পারি আরো। চলো আমরা একটু দেখে ফেলি। তো আমরা ফার্স্টে একটা জিনিস দেখব যে এইরকম ধরো একটা নাম্বার লাইন আছে, এখান থেকে আমরা ব্যবধিতে প্রকাশ করব। মনে করো -2 আছে আর 4 আছে। এখন আমরা এখান থেকে দেখব কেউ আমাদেরকে এইভাবে মার্ক করে দিছে, তো এটাকে আমরা কিভাবে লিখব? এটা কিন্তু ইন্টারসেকশন করে নাই, দুটো আলাদা রিজিয়ন। এটাকে আমরা রিপ্রেজেন্ট করব যে x লেস দ্যান -2
আর এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4, তো এইটা হচ্ছে অথবা, এটা বোঝাবে আমাদের যে এক্স -2 এর থেকে ছোট অথবা এক্স 4 থেকে বড় বা সমান। এটাকে আমরা চাইলে লিখতে পারি যে -ইনফিনিটি থেকে -2 অথবা মানে হচ্ছে ইউনিয়ন, 4 এর জায়গা হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে ইনফিনিটি। এখানে দেখো খোলা বদ্ধ ব্যবধি সবই আছে এবং সংখ্যা রেখার মাধ্যমে আমরা একটা প্রকাশ করে ফেলছি। এরপরে যদি আমরা আরো কিছু রিপ্রেজেন্ট করি এখান থেকে, যে ধরো এইরকম আছে আমাদের -3 থেকে শুরু করে 7 পর্যন্ত এরকম করে দেখাইছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? -3 থেকে 3 তে থাকবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু -3 হচ্ছে হলো করি নাই 7 পর্যন্ত থার্ড ব্র্যাকেট। ওকে, এটা আমরা বুঝলাম। তো এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, -3 7 এভাবে লিখতে পারো, দুটাই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। উল্টা থার্ড ব্র্যাকেট এখন ইউজ করা হয় না, বাট আগে ইউজ করা হয়তো। এমসিকিউর অপশনে দেখলে ঘাবড়ানোর কিছু নাই। এরপরেও আমাদের বেশ কিছু জিনিস নিয়ে আমরা বলতে পারি, যে মনে করো এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3, এটা আমরা কিভাবে দেখাবো? এখানে 3 আছে 3 এর সমান বা 3 এর থেকে বড়। তারপর মনে করো আমাদের এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু -7, এটা আমরা কেমনে দেখাবো? এখানে মনে করো -7 আছে, লেস দ্যান অর ইকুয়ালস টু -7, এই জিনিসটা বোঝাবে আমাদের। আশা করি আমরা এই ব্যবধির জিনিসপত্রগুলা বুঝতে পারছি আসলে ব্যবধি আমাদেরকে কি বোঝায়। অঙ্ক করতে গেলে তখন আমাদের আরো ভালো মতো আইডিয়া হবে। তো ব্যবধির জিনিসপত্র আশা করি আমরা খুব সুন্দর মতো বুঝতে পারছি। এবার আমরা কথা বলবো পরম মান নিয়ে। পরম মান বা মডুলাস। তো পরম মান অ্যাকচুয়ালি কি বোঝায়? পরম মান বা মডুলাস আমাদেরকে বোঝাবে দূরত্ব। কি বোঝায়? দূরত্ব নির্দেশ করে। আর দূরত্ব কি? দূরত্ব হচ্ছে অলওয়েজ পজিটিভ। দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, দূরত্ব অলওয়েজ পজিটিভ। তার মানে পরম মান ফাংশন যদি আমরা বলি y সমান f অফ x সমান মডুলাস x, এই মডুলাস x মানে কি বোঝাবে বলো তো? মডুলাস x মানে কি প্লাস মাইনাস x? মোটেও না। মডুলাস x মানে ধনাত্মক x। মডুলাস x মানে কি? মডুলাস x মানে অলওয়েজ পজিটিভ, এটা হচ্ছে সবসময় ধনাত্মক। মডুলাস x একটা পিস ওয়াইজ ফাংশন। এটা কি বোঝাবে? এটা বোঝাবে x যখন x গ্রেটার দ্যান 0, এটা 0 যখন x সমান 0, এটা হচ্ছে -x যখন x লেস দ্যান 0। পরম মান ফাংশন আমাদেরকে এই জিনিসটা বোঝাবে যে মডুলাস অফ x মানে হচ্ছে x যখন x 0 থেকে বড়, 0 যখন x সমান 0, -x যখন x লেস দ্যান 0। যেমন তোমাদেরকে যদি এক্সাম্পল দিই, -2 এর মডুলাস কি হবে? 2 হবে। 0 এর মডুলাস কত হবে? 0 হবে। -2 এর মডুলাস কত হবে? -2 না, -2, দ্যাট মিনস 2। এখানে ছিল 2 ছিল 0 থেকে বড়, এটা ছিল 0, আর এটা কি -2 লেস দ্যান 0। এই জন্য আগে এই মাইনাসটা আসছে। মডুলাস মানে কিন্তু কখনোই প্লাস মাইনাস না, মডুলাস মানে শুধু পজিটিভ। আশা করি আমরা বুঝতে পারছি। এবার এই ফাংশনের গ্রাফ নিয়ে একটু কথা বলি তোমাদের, যেহেতু মডুলাস ফাংশন আসছে, এর গ্রাফ নিয়েও অবশ্যই একটু কথা বলতে হয়। তো এখান থেকে কিন্তু আমরা গ্রাফ প্লট করে ফেলতে পারবো। তো আমরা আমাদের অক্ষগুলো নিই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। মডুলাস অফ এক্স মানে হচ্ছে আমাদের এইরকম দেখতে একটা ফাংশন। এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যে অংশটুকু আছে আমাদের এই সাইডে, এটা হচ্ছে ওয়াই সমান এক্স। এটা কার জন্য? এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 এর জন্য। এখানে কিন্তু 0-তে ফাংশনের ভ্যালু 0। আর এই পাশের অংশটা হচ্ছে ওয়াই সমান -x, এক্স লেস দ্যান 0 এর জন্য। আমরা আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের ওয়াই সমান এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স এর গ্রাফ। এখন আমরা যদি বলি এফ অফ এক্স মাইনাস 3 এর গ্রাফ কি হবে, মানে মডুলাস অফ এক্স মাইনাস 3 এর গ্রাফ, এটা সমান যদি ওয়াই হয়, তার গ্রাফ কেমন হবে? দেখো, যখন তুমি কোনো ফাংশনের গ্রাফ আঁকাবা বা আগের গ্রাফটা জানো, পরের গ্রাফগুলো আঁকানোর জন্য খুবই ইজি। তোমার এখানে এক্স এর পরিবর্তে কি বসাইছে? এক্স মাইনাস 3। তার মানে গ্রাফটা
কোনো ফাংশনের ক্ষেত্রে এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস সামথিং বসানো হয়, গ্রাফটা কি হবে, এক্স অক্ষের ডান দিকে অত ঘর সরে যাবে। যদি নেগেটিভ কিছু বসাও, এক্স অক্ষের ডান দিকে, এই যে এক্স ইকুয়ালস টু 3, এই 3 পর্যন্ত ডান দিকে গ্রাফটা এমনি শিফট হয়ে যাবে। এটা হচ্ছে মডুলাস এক্স মাইনাস 3 এর গ্রাফ। এখন এখানে যদি আমরা এফ অফ এক্স প্লাস 3 এর গ্রাফ আঁকাইতে চাই, লেটস সে আমরা এখানে বললাম যে এফ অফ এক্স প্লাস 3 এর গ্রাফ আমরা আঁকাবো, সেটা হবে কি মডুলাস এক্স প্লাস 3। এখন আমি ফাংশনের জায়গায় এক্স এর জায়গায় এক্স প্লাস সামথিং বসাইছি, তো তুমি যখন এক্স প্লাস সামথিং বসাবা তখন গ্রাফটা কি হবে, তখন গ্রাফটা এক্স অক্ষ বরাবর তত ঘর বামে সরে যাবে। এটা হচ্ছে -3, মানে 3 ঘর বামে সরে যাবে। বামে সরে গেলে তো এক্স ইকুয়ালস টু -3 হয়, ডানে সরলে এক্স ইকুয়ালস টু 3 হয়। আশা করি বুঝতে পারছো যে তুমি যখন ওয়াই এর ভ্যালু 0 বসাবা, এক্স এর ভ্যালু এখান থেকে আসবে 3, ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এক্স এর ভ্যালু পাবা -3, তো ওখানে হচ্ছে শীর্ষটা চলে যাবে। আশা করি বুঝছো। ওয়াই এর জায়গায় যদি ওয়াই মাইনাস 1 বসাও, যেমন ধরো আমি যদি বলি ওয়াই মাইনাস 1 সমান মডুলাস এক্স, তাহলে মডুলাস এক্স এর গ্রাফ ওয়াই অক্ষ বরাবর এক ঘর উপরে উঠে যাবে। ওকে, ওয়াই মাইনাস 1 সমান মডুলাস এক্স। এখন যদি আমি বলি ওয়াই প্লাস 1 সমান মডুলাস অফ এক্স, তাহলে ওয়াই অক্ষ বরাবর এক ঘর নিচে নেমে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন যদি কেউ তোমাদের লিখতে দেয়, গ্রাফ আঁকাইতে বলে ওয়াই মাইনাস 4 সমান মডুলাস এক্স প্লাস 3, তাহলে কেমন হবে গ্রাফটা? এটা যদি আঁকাইতে দেয়, এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দেখো প্রথম কথা আমরা দেখতেছি এক্স এর জায়গায় এক্স প্লাস 3 হয়েছে, তার মানে এক্স সমান -3তে গ্রাফটা শিফট হয়ে আসবে। ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস 4 হয়েছে, তার মানে 4 ঘর উপরে উঠে যাবে, এরকম হবে দেখতে। ওকে, এটা চলে আসবে হচ্ছে -3,4, এইটা হচ্ছে ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস 3 এর গ্রাফ। তো আশা করি মডুলাস ফাংশনের গ্রাফ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, এখানে একটু বলার সুযোগ ছিল, তাই আমরা একটু ডিসকাস করছি। এবার আমরা মডুলাসের জিনিসপত্র নিয়ে আরো কিছু কথা বলবো। মডুলাস এক্স এর কিন্তু আরেকটা ডেফিনেশন ছিল, মডুলাস এক্স এর নিয়ে আমরা আরো কথা বলবো, যে মডুলাস ফাংশন। এই যে মডুলাস অফ এক্স, এটা কই থেকে আসছে জানো? রুট ওভার এক্স স্কোয়ার্ড। রুট ওভার এক্স স্কোয়ার্ডকে আমরা কি বলতে পারি? মডুলাস এক্স বলতে পারি, বা ভাইস ভার্সা তুমি বলতে পারো। ওকে, এটা এক নম্বর কথা। এরপরে আমরা যদি একটু মডুলাস নিয়ে কথা বলি, যে মডুলাস অফ এ বি আর এ বি, এদের মধ্যে সম্পর্ক আছে। মডুলাস অফ এ বি সবসময় বড় বা সমান শুধু এ বির থেকে হবে। বুঝতে পারছো কেন হবে? বলি, লেটস সে এ সমান 2, বি সমান -1, তাহলে মডুলাস অফ এ বি কত আসে আমাদের? দেখো তো, 2 গুণ -1, দ্যাট মিনস 2, আর শুধু এ বি কত আসে? -2। কে বড়? 2 কিন্তু -2 এর থেকে বড়, এটা স্যাটিসফাই করে। আবার ধরো দুইটাই পজিটিভ হইলো, এ সমান 2, বি সমান 2, তাহলে এই ক্ষেত্রে মডুলাস অফ এ বি আমাদের কত আসবে? 4, এ বি কত আসবে? 4। এই জন্যই আমরা লেখাইছি যে গ্রেটার দেন অর ইকুয়াল। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপরে এখান থেকে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের ম্যাথ করতে অনেক কাজে লাগবে। 3 নাম্বার হচ্ছে মডুলাস অফ এ বি, এটাকে চাইলে আমরা লিখতে পারি মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, এটা লেখা যায়। তো আশা করছি এই জিনিসপত্রগুলা আমরা বুঝতে পারছি। এবার আমরা বেশ কিছু জিনিসপত্র এখান থেকে দেখব। তো মডুলাসের সাথে আমাদের অসমতার একটা ওতপ্রোত, মানে একটা খুবই ভালো সম্পর্ক আছে। যেমন ধরো যে আমরা যদি বলি মডুলাস ও অসমতা, মডুলাস অফ এক্স যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ হয়, বা মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়ালস টু এ হয়, তাহলে কি হবে? মডুলাস অফ এক্স গ্রেটার দেন এ, এটা মানে কি? ধরো এক্স যখন গ্রেটার দেন 0, তখন আমরা কি বলতে পারি? যে এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ। আবার যদি এক্স লেস দেন 0 বা নেগেটিভ হয়, তখন আমরা কি বলতে পারবো? এক্স যদি লেস দেন 0 হয়, তাহলে মডুলাস ওপেন হয়ে মাইনাস হবে, -x গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ। এখন অসমতার একটা শর্ত ছিল, দুই পাশে যদি নেগেটিভ গুণ করো, তাহলে অসমতার দিক পাল্টে যাবে। তার মানে এখানে মডুলাস অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ, এইটা দ্বারা কি বোঝাচ্ছে আমাদের?
মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ অথবা এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু মাইনাস এ। তো আমরা যদি একটু প্লট করি, প্লট করলে দেখো তো দেখতে কেমন হয়, মাইনাস এ এ, একটা হচ্ছে এক্স এ থেকে সমান বা বড়, মাইনাস এ থেকে সমান বা ছোট, অথবা দ্বারা এটা বুঝাবে, বা আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে ইনফিনিটি। এটা ইকুয়াল চিহ্নের জন্য আমরা এটা বলতে পারি যে তুমি একদম মুখস্থ রাখবা, এটা হলে একদম ছোটস্থ মুখস্থ রাখবা যে আইদার এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ অর বা অথবা এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু মাইনাস এ। এটা যেন মুখস্থ থাকে। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা, এখান থেকে মডুলাসের থেকে আরো একটা ফর্মুলা। এরপরে দেখো এইটা যদি হয় আমাদের, এইটা যদি আমাদের হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স যদি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হয়, দ্যাট মিনস এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু এই থাকবে। তারপরে আবার এক্স যদি লেস দ্যান 0 হয় বা নেগেটিভ হয়, তখন মাইনাস এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু এ হবে, দ্যাট মিনস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ হবে, মাইনাস এ হবে, সরি। তার মানে এই দুটা কন্ডিশনকে যদি তুমি সংখ্যা রেখায় দেখাও, মাইনাস এ এ, এক্স বলছে কি মাইনাস এ থেকে বড়, তার মানে এই দিকে যাচ্ছে পুরোটা। আবার বলছে কি এক্স হচ্ছে এ থেকে ছোট, তাহলে এদের কমন রিজিয়ন কোনটা হচ্ছে, এই রিজিয়নটা কমন হচ্ছে না, কমন রিজিয়ন আসতেছে কোনটা, দ্যাট মিনস এই কেস যদি হয় মডুলাস অফ এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে মাইনাস এ থেকে বড় বা সমান এক্স এ থেকে ছোট হবে। তো এই দুইটা জিনিস একদম খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে। তো আমি তোমাদের লিখে দিচ্ছি নোট, এটা মুখস্থ রাখতে হবে যে 1 নাম্বার মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ হলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ অথবা এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু মাইনাস এ। এটা মাথায় রাখবা, তুমি এটা দিয়ে মাথায় রাখতে পারো, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ, এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু মাইনাস এ, যদি মডুলাস অফ এক্স এ থেকে বড় হয়। 2 নাম্বার মডুলাস অফ এক্স যদি এ থেকে ছোট বা সমান হয় হলে এক্স মাইনাস এ থেকে বড় বা সমান এক্স এ থেকে ছোট হবে। তো এখান থেকে আরও দুইটা তুমি লিখতে পারো ইকুয়াল চিহ্ন বাদে, যে মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান এ হলে এক্স গ্রেটার দ্যান এ অথবা এক্স লেস দ্যান মাইনাস এ। ওকে, আবার 2 নাম্বার থেকে তুমি লিখতে পারো মডুলাস অফ এক্স লেস দ্যান এ হলে মাইনাস এ থেকে বড় এক্স এ থেকে ছোট। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, তো মডুলাস সংক্রান্ত অঙ্ক বা পরম মান সংক্রান্ত প্রকাশের যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো হচ্ছে আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা দেখি এবার। এখানে আমাদের একটা অঙ্ক আছে, বলছে অসমতাটি কখন অসংজ্ঞায়িত, অসমতাটি সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। অনেক কিছু আছে, এটা বুয়েটের একটা প্রবলেম। তো এই ধরনের প্রবলেম আসলে কখন সংজ্ঞায়িত বা অসংজ্ঞায়িত এই ধরনের কথা যদি নাও বলে, তাও আমাদের লিখে দিতে হবে যে এই যে ভগ্নাংশটার হর, এটা কখনো কিন্তু 0 হইতে পারবে না। তার মানে x নট ইকুয়ালস টু 5/3, তাহলে তুমি লিখবা যে x ইকুয়ালস টু 5/3 হলে অসমতাটি অসংজ্ঞায়িত হয়। এর জন্য কিছু মার্ক পেয়ে যাবা। এই প্রশ্নে তো অবশ্যই মার্ক নির্ধারিত, তার বাদেও এটা তোমার লিখতে হবে, তাহলে ম্যাথে ভুল হবে না। কোথায় ভুল হয় সেটা আমরা বলে দিব। এবার দেখো, এবার অসমতার সমাধান করতে হবে। তো আমাদের দেওয়া আছে, এটা আমি ডিটেলসে করব, বাকিগুলো হচ্ছে আমরা শর্টে করব। তো তোমার এত ডিটেলসে করা লাগবে না, জাস্ট বোঝানোর জন্য আমরা করতেছি। 3x - 5 গ্রেটার দ্যান 2। তাহলে আমরা যদি এখন অসমতার ক্ষেত্রে তোমাদের একটা শর্তের কথা বলি, অসমতার ক্ষেত্রে যে ধরো 2 গ্রেটার দ্যান 1, তুমি এবার উল্টাও, বা 2 গ্রেটার দ্যান আমরা বলতে পারি হাফ বা 1/3। এবার তুমি লবকে হর করো, হরকে লব করো দুই পাশেই, তাহলে কি হচ্ছে দেখো তো, অসমতার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে না? অসমতার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা? লবকে হর, হরকে লব করলে অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে। এবার সেই আমাদের শর্ত দেখো, মাইনাস হাফের থেকে বড়
3x মাইনাস 5 হাফ থেকে ছোট হবে। কোন শর্ত খাটাইছে এখানে? মডুলাস অফ এক্স লেস দ্যান এ হলে মাইনাস এ থেকে বড় এক্স এ থেকে ছোট। সাইড নোট আমরা বোর্ডের জন্য লিখতাম, এখন হচ্ছে আমরা লিখবো না, লিখতেছি না। এবার দেখো এখান থেকে বোথ সাইড থেকে আমি 5 যোগ করব, 3x মাইনাস 5 প্লাস 5 1/2 প্লাস 5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 9/2, বোথ সাইডে 5 যোগ করছি, 9/2 থেকে বড় 3x 11/2 থেকে ছোট। এবার 3 যেহেতু 0 থেকে বড়, পজিটিভ কিছু দিয়ে ডিভাইড করলে আমাদের ইনইকুয়ালিটির সাইন চেঞ্জ হয় না। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা খুব সুন্দর মতো লিখে দিতে পারবো যে 3/2 থেকে বড় আমাদের x 11/6 থেকে ছোট। তাহলে আমরা সংখ্যা রেখায় দেখাইতে বলছে, আমাদের সমাধান তো আমরা করে ফেলছি। এখানে 3/2 আছে মানে 1.5, এখানে 11/6 আছে। তাহলে আমাদের সমাধানটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত আমরা খুব সুন্দর করে লিখে দিলাম আর হয়ে গেল। এখানেই হয়েছে ভুল। কেন? তুমি এই 5/3 কত এটা একটু দেখো, 1.667, এটা হচ্ছে 1.5, আর এটা 11/6 হচ্ছে 1.83। তাহলে এই যে 5/3 এটা কি এখানে আসে না? 5/3 এখানে আসে না? 5/3 কি হইতে পারবে? এই রেঞ্জের মধ্যে কি 5/3 চলে আসে না? সমাধান সেট যদি তুমি এদের কথা বলো, এইটার যদি তুমি বলো সমাধান, তাহলে কি হবে? হবে না, উত্তর ভুল হবে। তার মানে তোমার এখানে একটা হলো সাইন বানাইতে হবে, 5/3 হইতে পারবে না। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? নির্ণয় সমাধান লিখবা, নির্ণয় সমাধানটা হবে 3/2 থেকে বড় x 5/3 পর্যন্ত, এবং বা তুমি অথবা লিখতে পারো, এখানে অথবা হবে, অথবা এই রিজিয়ন হইতে পারে, অথবা 5/3 থেকে বড় x 11/6 পর্যন্ত। এইটা হচ্ছে তোমার সমাধান, এটা হচ্ছে তোমার সমাধান। তো এটাকে তুমি গুছায় লিখতে পারবা 3/2 থেকে 5/3, বোথ সাইডে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ইকুয়াল সাইন নাই, ইউনিয়ন 5/3 থেকে 11/6। এইটা হচ্ছে তোমার সমাধান সেট। এখন আমরা সেট সংখ্যা রেখায় দেখাইছি, এখন সেটটা লিখব। তো সমাধান সেটটা হবে এস, এটাকে আমরা লিখতে পারি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যেখানে 3/2 থেকে এক্স বড় 11/6 পর্যন্ত, এবং এক্স নট ইকুয়ালস টু 5/3, এটা লিখতে হবে। এই 5/3 আমরা বারবারই বের করব। এই ধরনের যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশগুলোই পরীক্ষায় বেশি আসে, থাকলে হর নট ইকুয়ালস টু 0 এটা লিখে এইরকম করে তোমার সমাধান সেট লিখে সংখ্যা রেখায় দেখায় দিতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এইটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আর তোমাদের জন্য একটা জিনিস হচ্ছে আমরা বলতে চাচ্ছিলাম, এটা তো আমরা বুঝছি, যে আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, যে যেটা হচ্ছে ধরো -3, এটা কিন্তু -2 থেকে কি হবে? ছোট হবে। এখন আমি বোথ সাইডে মাইনাস গুণ করব, -1 গুণ করব। এখন বলো তো কে বড় কে ছোট হবে? এখন এটা বড় হবে। তাহলে কি মাইনাস নেগেটিভ কিছু গুণ করলে ইনইকুয়ালিটির চিহ্ন চেঞ্জ হয়, এটা একটু মাথায় রাখো। এগুলো হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে বলে দিলাম, তো অঙ্কে আমাদের কাজে লাগবে। তো চলো এরপরে আমরা দেখি, এরপরে যে ম্যাথটা আছে এটাও বুয়েটে আসা প্রবলেম, বুয়েটের খুব ফেভারিট প্রবলেম এগুলো। তো এটা আমরা সলভ করব ইন শর্টে। তো ফার্স্টেই সমাধান করার আগে আমাদের হরের দিকে তাকাইতে হবে, এটা নট ইকুয়ালস টু 0 লিখতে হবে। তাহলে এক্স নট ইকুয়ালস টু -2/5, দ্যাট মিনস 0.4, -0.4 হইতে পারবে না। তাহলে এখন সলিউশনে যদি যাই, 1/মডুলাস 5x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 5, উল্টায় দাও, মডুলাস 5x প্লাস 2 এটা হবে লেস দ্যান অর ইকুয়ালস টু 1/5। এখন আমরা আবার সেই প্রপার্টি খাটাবো, -1/5 থেকে বড় বা সমান 5x প্লাস 2 লেস দ্যান অর ইকুয়ালস টু 1/5। বোথ সাইড থেকে 2 বাদ দাও, 2 বাদ দিলাম। এবার দেখো কত থাকে, -11/5, 5x -9/5।
তাহলে 5 দ্বারা ডিভাইড করো, -11/25 লেস দ্যান অর ইকুয়ালস টু x -9/25, এইটা আসতেছে। তাহলে আমরা যদি এখন সমাধান করতে বলছে, আমরা যদি এখন সংখ্যা রেখায় দেখাই, সংখ্যা রেখায় যদি আমরা দেখাই, তাহলে আমরা এখন একটু ক্যালকুলেট করি যে কোনটা কত। -9/5 হচ্ছে -1.8, 9/25 সরি 0.36। আচ্ছা এখানে তো ঠিকই ছিল, এটা হচ্ছে 0.36। আর -11/25 হচ্ছে -0.44। তাহলে খেয়াল করে দেখো, এই যে 0.04 সেটা কোথায় আছে? এখানে আছে, মানে -2/5 এইখানে আছে। তার মানে এখানে একটা হলো সাইন হবে, এখানে বৃত্ত ভরাট করতে পারো তুমি, যেহেতু ইকুয়াল সাইন আছে এখানেও বৃত্ত ভরাট হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, এইখান থেকে এই পর্যন্ত আসবে, এরপর ব্রেক খেয়ে এই পর্যন্ত যাবে, এই যে বৃত্ত ভরাট। তাহলে আমাদের সমাধানটা হবে -11/25 থেকে বড় বা সমান x, ছোট হবে -2/5, অথবা -2/5 থেকে বড় x, ছোট বা সমান হবে -9/25। এটাকে আমরা যদি ইসের মাধ্যমে দেখাই, সেটের মাধ্যমে দেখাই, সেটের আগে হচ্ছে ব্যবধি দিয়ে যদি দেখাই, -11/25 থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট -2/5 দিয়ে ক্লোজ হবে, ইউনিয়ন -2/5 -9/25 থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে আরেকটা সমাধান দেখানোর রিপ্রেজেন্টেশন। এবার আমরা সেট বের করব, সমাধান সেট। এসটা হবে x such that x belongs to real number, তারপর আমাদের এখান থেকে আসবে -11/25 থেকে বড় বা সমান x, কার থেকে ছোট হবে -9/25, আর এবং x not equals to -2/5। তুমি চাইলে এখানেও লিখে দিতে পারো যে x not equals to -2/5। এখানেও আমরা তাইলে লিখে দিব যে কই x not equals to 5/3। এগুলো আমরা সাইড নোট হিসেবে লিখে দেব সবসময়। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি এই অঙ্কটা। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার একটা প্রবলেম আছে, চলো এটা সলভ করি। যে বলছে 0 থেকে বড় মডুলাস অফ x - a লেস দ্যান p হলে x এর সকল মান নির্ণয় করো। এখানে a যে কোনো বাস্তব সংখ্যা আর p একটা ধনাত্মক সংখ্যা, সত্যগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা ভালো কথা, তাহলে চলো আমরা এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। প্রথমে আমরা বাম পাশটা নিব, যে 0 থেকে বড় মডুলাস অফ x - a। এখন a যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এই জিনিসটা কি হইতে পারে? দেখো x - a যদি গ্রেটার দেন 0 বা পজিটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো 0 থেকে x - a বড়। তার মানে a থেকে হচ্ছে x বড়, এটা একটা শর্ত আসলো আমার, এটা একটা শর্ত পাইছি। x - a যদি লেস দেন 0 বা নেগেটিভ হয়, তাহলে এই অসমতাটা ওপেন হবে কেমনে? -x - a। তাহলে মাইনাস দ্বারা যদি বোথ সাইড তুমি মাল্টিপ্লাই করো, তাহলে 0 বড় হয়ে যাবে x - a থেকে, তাহলে x হচ্ছে কি হবে? লেস দেন a হবে। এইটা আরেকটা শর্ত আসলো। এরপর আমরা যদি আগাই, আরো পরের পার্টটা নিয়ে যদি আমরা কথা বলি, যে x - a মডুলাস এটা হচ্ছে লেস দেন p। যেহেতু p হচ্ছে পজিটিভ, p কি? p পজিটিভ। দেখো এই যে মডুলাসের লেস দেনের সেই শর্ত আসছে, তাহলে এইরকম করে আমরা ওপেন করে দিতে পারি। তাহলে এখান থেকে কি হবে? -p + a x p + a। দ্যাট মিনস আমরা বলতে পারি a - p গ্রেটার x a + p। এখন অনেকগুলো শর্ত পাইছি আমরা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তো কোনোটার সাথে মিলে না। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই সবগুলো শর্তকে স্যাটিসফাইড করে সংখ্যা রেখার যেই রিজিয়নটুকু, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অসমতার কোনো সমাধানের অ্যান্সার কিভাবে হয়? যে সংখ্যা রেখায় সবগুলো শর্ত তুমি বসাবা, বসানোর পরে যে রিজিয়নটা সবগুলো সমাধানকে স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে আমাদের সমাধান। তো ওইটা করার জন্য চলো আমরা বসায় দেখি সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় আমরা এখন বসাবো। এ হচ্ছে আমাদের সংখ্যা রেখা। ফার্স্টে দেখো
তোমাদেরকে একটু বলি যে যেহেতু পি পজিটিভ ধনাত্মক সংখ্যা, তার মানে এ যদি এখানে থাকে এ প্লাস পি থাকবে এই জায়গা, এ মাইনাস পি থাকবে এই জায়গা। এটা আমরা বুঝি সবাই আশা করি। এবার দেখো ফার্স্ট কন্ডিশন দুইটা, যে এ হচ্ছে এ থেকে এক্স হচ্ছে এ থেকে বড়, এ থেকে বড় যদি এক্স হয় তাহলে এই রিজিয়নটা আসার কথা। তারপরটা কি, এক্স থেকে এ ছোট, তার মানে এই পুরো রিজিয়নটা এ বাদে সংখ্যা রেখার পুরোটাকে কাভার করতেছে এই অংশটা। এই দুইটা শর্ত ভালো কথা। এই শর্তটা কি কাভার করতেছে দেখো, এই শর্তটা কাভার করতেছে এ মাইনাস পি থেকে এ প্লাস পি পর্যন্ত। তার মানে এই যে এ মাইনাস পি থেকে এ প্লাস পি পর্যন্ত, কিন্তু আগের শর্ত দুইটা বলতেছে এক্স কিন্তু এর সমান হবে না। এক্স কার সমান হবে না, এর সমান হবে না। তার মানে আমাদের কমন রিজিয়ন কিন্তু এইটা হচ্ছে আমাদের কমন রিজিয়ন। আমি গ্রিন কালার দিয়ে বলি, কমন রিজিয়ন হচ্ছে এটা হচ্ছে আমাদের কমন রিজিয়ন, ইন্টারসেক্টিং রিজিয়ন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সারটা হবে এ মাইনাস পি থেকে এ পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন এ থেকে শুরু করে এ প্লাস পি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কমন রিজিয়ন। ওকে, এইটা অথবা এইটা, এই দুইটা আমাদের অ্যান্সার, অথবা দ্যাট মিনস এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করছি। প্রত্যেকটা শর্ত আমরা বের করছি এখান থেকে। এক্স মাইনাস এ, এই যে মডুলাসের ধর্ম, ভেতরকার জিনিসটা যদি 0 থেকে বড় হইতো তার মানে এটা ওপেন হইতো এমনে, এইভাবে ওপেন হইতো। ওপেন হইলে এ থেকে এক্স বড় হইতো। এক্স মাইনাস এ যদি লেস দেন 0 বা নেগেটিভ হইতো তাহলে এখানে একটা মাইনাস আসতো, তাহলে ওপেন হয়ে এক্স হইতো এ থেকে ছোট। তারপরে এটা তো আমরা বুঝতেই পারছি সেই আমাদের আগের মতোই। তারপর আমরা সবকিছু বসায় কমন রিজিয়ন যেটা পাইছি, কমন রিজিয়নটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। অনেকগুলো অসমতা থাকলে তাদের কমন রিজিয়ন যেটা, সেটা হচ্ছে আমাদের সমাধান। চলো আমরা এর পরের প্রবলেমে যাই। পরে আমাদের বাস্তব সংখ্যার প্রমাণ সংক্রান্ত জিনিসপত্র আসবে। তো বাস্তব সংখ্যার প্রমাণ সংক্রান্ত জিনিসপত্রের জন্য আমাদের কনসেপ্ট হচ্ছে, 1 নম্বর কনসেপ্ট হচ্ছে √(x²) মানে হচ্ছে মডুলাস অফ, বা আমরা আরেকটা জিনিস বলতে পারি যে x²কে আমরা কিন্তু চাইলে লিখতে পারি মডুলাস অফ x²। এটাও কিন্তু লেখা যায়। তুমি মনে করো -2কে স্কোয়ার করলা, কত পাবা? 4। তুমি মডুলাস -2কে স্কোয়ার করো তো, দেখো তো কত পাও? 4ই পাও। তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারি। মানে আমি যেটা বলছি আশা করি সেটা বুঝতে পারছো। 2 নম্বর আমরা কি পড়ছিলাম, মডুলাস অফ এবি, এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি হবে? এবি। 3 নম্বর মডুলাস অফ এবি, এটাকে আমরা চাইলে লিখতে পারি মডুলাস অফ এ মডুলাস অফ বি। এই তিনটা কনসেপ্ট কাজে লাগাই বাস্তব সংক্রান্ত, মানে বাস্তব সংখ্যার প্রমাণ সংক্রান্ত প্রমাণগুলো যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা করে ফেলতে পারবো। আমরা 3টা প্রমাণ দেখব। তো এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে দেখো আমরা জানি এবি এটার থেকে বড় হবে কি? মডুলাস অফ এবি। আমি এবার বোথ সাইডে 2 গুণ করব, 2ab গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2ab। এবার আমি a² + b² যোগ করব, এটা কিন্তু পজিটিভ, প্লাস 2ab। এবার দেখো বাম পাশে আসতেছে কি? a + b² লেস দ্যান অর ইকুয়াল, এই পাশে আমরা পাচ্ছি কি? মডুলাস অফ a² প্লাস মডুলাস অফ b² প্লাস 2 ইন্টু মডুলাস অফ a মডুলাস অফ b। তো আমি ওই যে x² কিন্তু মডুলাস অফ x² লিখতে পারি, যেহেতু মানে আমার লাগবে, মডুলাস লাগবে, তাহলে a + b এর মডুলাস হোল স্কোয়ার আমি বলতে পারি। এই পাশে আমি বলতে পারি মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b তাদের হোল স্কোয়ার। তাহলে দেখো উভয় পক্ষ যদি তুমি বর্গমূল করো তাহলে a + b এর মডুলাস লেস দেন অর ইকুয়াল কি আসতেছে আমাদের? মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। এইটা হচ্ছে কিন্তু আমার একটা প্রমাণ। এই প্রমাণটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু একটা প্রমাণ। তো এইখান থেকে আমরা বলতে পারি b সমান -b বসিয়ে পাই মডুলাস অফ a প্লাস -b লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ a প্লাস মডুলাস অফ -b। বসাও, দেখো কি হয়। a প্লাস a - b মডুলাস অফ a - b লেস দেন অর ইকুয়ালস টু, দেখো মডুলাসের ভিতরে মডুলাস -2 মানে যাই কথা, মডুলাস অফ 2 একই কথা, মডুলাস অফ 2 একই কথা। তাহলে এখান থেকে কি আসবে? মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। তাহলে এই যে তোমার প্রমাণ শেষ, প্রমাণিত। খুবই সহজ কিন্তু, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি বুঝতে পারছো।
যে এই প্রপার্টিগুলো কাজে লাগাই কিন্তু আমরা এই ধরনের প্রমাণগুলো খুব ইজিলি করে ফেলতে পারি। এবার চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে বলছে এবিসি বাস্তব সংখ্যা, এ গ্রেটার দেন বি, সি এর মান কত হলে এসি গ্রেটার দেন বিসি হবে। দেখো 2 গ্রেটার দেন 1। এখন যদি তুমি এর সাথে 3 গুণ করো, 3 যেটা পজিটিভ, তার মানে পজিটিভ জিনিস গুণ করলে ইনইকুয়ালিটির সাইন সেম থাকবে। তো ইনইকুয়ালিটির সাইন যেহেতু সেম আছে, দ্যাট মিনস সি অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। ওকে, তো এ গ্রেটার দেন বি, এসি গ্রেটার দেন বিসি হলে সি অবশ্যই গ্রেটার দেন 0 হবে, আর এসি লেস দেন বিসি হলে সি লেস দেন 0 হয়। এটা একটু মাথায় রেখো, এমসিকিউতে কাজে লাগবে। ওকে, এমসিকিউর জন্য কাজে লাগবে। এটা কমন সেন্সের অঙ্ক, কমন সেন্স। এটা আমরা 9-10 পড়ে আসছি, তো আশা করি এটা নিয়ে বেশি কিছু বলার নেই, বুঝতে পারছো। এইবার দেখো, এইটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি সংক্রান্ত আরেকটা প্রমাণ, মানে বাস্তব সংখ্যার প্রমাণ সংক্রান্ত। তো দেখো এইখানে আমরা কি জানতাম? আমরা জানতাম এ বি লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ এ বি। আমি এখন এক কাজ করব, মাইনাস গুণ করব, তাহলে মাইনাস এ বি কী হবে? গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু মাইনাস মডুলাস অফ এ বি হবে। এবার 2 গুণ করি চলো, তাহলে মাইনাস 2 এ বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, যেহেতু বাম পাশে মানে মাইনাস নিয়ে আসা লাগবে ফর্মুলার, তাই আমরা মাইনাস গুণ করছি, মাইনাস 2 মডুলাস অফ এ বি। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করি চলো, যোগ করলাম। এবার দেখো এখান থেকে কি পাবো? a মাইনাস বি হোল স্কোয়ার পাবো, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ a স্কোয়ার প্লাস মডুলাস অফ বি স্কোয়ার মাইনাস 2 মডুলাস অফ a মডুলাস অফ b। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি মডুলাস অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b তার হোল স্কোয়ার। এখন তোমাদেরকে একটা কথা বলছিলাম যে এক্স স্কোয়ারকে কিন্তু তুমি চাইলে লিখতে পারো মডুলাস অফ এক্স স্কোয়ার, লিখতে পারি। তো আমরা এখন স্কোয়ার রুট করার আগে আরেকটা কাজ করব, এই পাশে যেমন আমরা মডুলাস নিয়ে আসছি, যেহেতু ওই যে প্রশ্নে মডুলাস চাইছে, ওই পাশেও কিন্তু আমরা মডুলাস আনতে পারি। দেখো ভিতরে আরও একটা মডুলাস কিন্তু আনতে পারি, যেহেতু বর্গ আছে আমি হোল মডুলাস নিয়ে আসতে পারি। এবার বর্গমূল করে দিলে আমি কি পাবো? a মাইনাস বি, এটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b, এইটা হবে, সরি এইটা আসতেছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে সি, যে a মাইনাস বি এটা কি হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b। এইটা আমরা আশা করি বুঝতে পারছি। তো তোমাদের তিনটায় হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি এখানে যে কোন তিনটা আমাদের লাগবে। 1 নাম্বার মডুলাস অফ a প্লাস বি, এইটার থেকে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b বড়। 2 নাম্বার মডুলাস অফ a মাইনাস b থেকে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b বড়। 3 নাম্বার মডুলাস অফ a মাইনাস b, এইটা আবার বড়, মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b তার থেকে। আশা করি এই জিনিসটা, এই তিনটা আমাদের মনে থাকবে। এই তিনটা হচ্ছে আমাদের একটু বিশেষ প্রমাণ, এইগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসছে আর কি। চলো আমরা এবার সামনে আগাই, তার আগে একটু হ্যাঁ চলো এবার আমরা পড়বো হচ্ছে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা। তো এই জিনিসগুলা কি? সুপ্রিমাম ও ইনফিমাম। সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম। মনে করো তোমার কাছে একটা সেট আছে, এস ইকুয়ালস টু 1 2 3 4 5, এই পর্যন্তই লিখলাম 5, এরকম একটা সেট আছে। এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কি? এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। দেখো এই সেটটাকে কিন্তু তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এই সেটের ঊর্ধ্বসীমাকে তুমি কিন্তু চাইলে লিখতে পারো 5 6 7 8 9 এমনি করে চলতেছে। এই সেটের ঊর্ধ্বসীমা শুরু হবে 5 থেকে। তো এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে 5, এটাকে আমরা বলতেছি সুপ্রিমাম, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম অফ এস, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। দেখো ঊর্ধ্বে যে আছে, মানে ঊর্ধ্বসীমা মানে 5 থেকে শুরু হবে, বড় হ। তো এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে 5, আর নিম্নতম বৃহত্তম ক্ষুদ্র সীমা, এরপরে আমাদের আসবে বৃহত্তম
ক্ষুদ্র সীমা বা নিম্ন সীমা, সরি বৃহত্তম নিম্ন সীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বৃহত্তম নিম্ন সীমা বা ইনফিমাম। তো এই জিনিসটা কি হবে দেখো, এই সেটকে যদি তুমি নিচের দিকে বা নেগেটিভ দিকে নিয়ে যাও, মানে এই যে সব থেকে ছোট এর থেকে নিম্ন সীমার দিকে যদি যাই, -2, -1, 0, 1 এটা আসবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফিমাম। এটা হচ্ছে আমাদের কত 1। তো ঊর্ধ্বসীমার মধ্যে আমাদের আপার লোয়ার বাউন্ডারি আছে, মানে আপার লোয়ার বাউন্ডারি, এটা হচ্ছে আপার লোয়ার বাউন্ডারি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপ্রিমাম। ওকে, আর নিম্ন সীমা হচ্ছে আমাদের ইনফিমাম। আশা করি ইনফিমাম আর সুপ্রিমামের ইন ব্রিফ আইডিয়া আমরা বুঝতে পারছি যে কি জিনিসটা আর কি এটা বোঝাই, যে কোনো একটা সেটের ক্ষেত্রে যে আমাদের সব থেকে নিম্নতম ঊর্ধ্বসীমা যেটা, সেটাকে আমরা বলতেছি সুপ্রিমাম, যে সেটা সব থেকে ডানে থাকবে, সব থেকে বামে থাকবে, সেটা হচ্ছে আমাদের বৃহত্তম নিম্ন সীমা। কেন এই নামগুলো এমন আসতেছে, এই কারণে নামগুলো একটু কনফিউজিং। তো সুপ্রিমাম ইনফিমাম বললে আমাদের জন্য সুবিধা হয়। তো বড়টাকে হচ্ছে মানে সেটার হচ্ছে ঊর্ধ্বে যেটা আছে সেটার মধ্যে সব থেকে মিনিমাম যেটা, সেটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে সুপ্রিমাম, আর নিচের দিকে যেটা আছে ওটা হচ্ছে বৃহত্তম বলি ওটারে, কারণ এই এক থেকে দেখো বাকিগুলো কিন্তু সব ছোট, এই জন্য এটা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। নিম্ন আর ঊর্ধ্ব এটা বোঝানো হচ্ছে সেটের পজিশন থেকে, ক্ষুদ্রতম আর বৃহত্তম এগুলো আসতেছে ভ্যালুগুলা থেকে, এগুলো আসতেছে হচ্ছে মান থেকে। যেমন 6 কিন্তু বড় 5-এর থেকে, এই ক্ষুদ্রতম বৃহত্তম আসতেছে এই মান থেকে। আর ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, ঊর্ধ্বসীমা হচ্ছে 5 আর নিম্ন সীমা হচ্ছে 1, মানে ক্ষুদ্রতম একটা আর একটা বৃহত্তম। আশা করি বুঝতে পারছো, কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা প্রবলেম সলভ করব, ওখান থেকে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। চলো আমরা শুরু করি। ফার্স্টে বলছে এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কোনটি, মানে হচ্ছে সুপ্রিমাম অফ এ চাইছে, এটা হবে হচ্ছে আমাদের 5। দেখো এটা হচ্ছে সুপ্রিমাম আর এটা হচ্ছে আমাদের ইনফিমাম। খুব সহজ প্রশ্ন, বুটেক্সে আসা আমাদের একটা প্রবলেম। এরপর চলো আমরা সামনে আগাই। দেখো বলছে বাস্তব সংখ্যার উপসেট এই জিনিসটা, এর বৃহত্তম নিম্নসীমা ও ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা নির্ণয় করো। এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো, অসমতা সংক্রান্ত জিনিসপত্র। আমরা একটু অসমতা নিয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা এটা থাক এমনি, আমরা একটু অসমতা নিয়ে কথা বলে আসি, তারপর হচ্ছে আমরা এখান থেকে আগাবো। চলো আমরা এবার একটু অসমতা নিয়ে কথা বলি। অসমতা ও অসমতার হচ্ছে সমাধান, ঠিক আছে? অসমতার সমাধান। তো আমরা কিন্তু মডুলাস ফাংশন দিয়ে কিন্তু অসমতার সমাধান কিন্তু করছিলাম। এবার আমাদের যে অসমতা আসবে সেটার ক্ষেত্রে খেয়াল করো, যদি আমাদের এটা বহুপদীতেও আমাদের কাজে লাগবে, নর্মাল এখানে গ্রাফ আঁকাতেও কাজে লাগবে। আমরা একটা ফাংশন নিচ্ছি যে x+3 x-1 x-2 > 0, মানে অসমতার সমাধান। এটা আমরা করব। এটাকে সলিউশন আমরা করব কিভাবে? এটার জন্য আমাদের একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে জাম্প রুল। দেখো তোমার কাছে বাম পাশের যে রাশিটা আছে ওটাকে বা উৎপাদকগুলো আছে ওটাকে তুমি 0 ধরবা। 0 ধরলে x এর ভ্যালু কি কি পাওয়া যায়? x এর ভ্যালু পাবা 1, x এর ভ্যালু পাবা 2, x এর ভ্যালু পাবা -3। তাহলে সংখ্যা রেখাকে এইগুলা দ্বারা তুমি ভাগ করে ফেলাও, প্রথম কাস্টমার এটা। এরপরে তুমি যদি x এর ভ্যালু 3 এর থেকে বড় কিছু ইনপুট দাও, > 3 বা 2, সব থেকে বেশি মান হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু যদি আমি 2 এর থেকে বড় কিছু ইনপুট দিই, তাহলে এই প্রথম রাশিটা কি দিবে আমার? পজিটিভ। দ্বিতীয় রাশিটা কি আসবে? পজিটিভ। তৃতীয় রাশিটা আসবে কি? পজিটিভ। তিনটা পজিটিভের গুণফল কি হবে? পজিটিভ। মানে 2 এর থেকে বড় তুমি যেই ইনপুটই দাও না কেন, ফাংশনটা কি ভ্যালু দিবে? পজিটিভ। এবার খেয়াল করো, তুমি যদি 1 এর থেকে বড় x, 2 এর থেকে ছোট কিছু ইনপুট দাও, লেটস সে 1.5 ইনপুট দিলা। 1.5 ইনপুট দিলে প্রথমটা আসবে পজিটিভ, দ্বিতীয় আসবে পজিটিভ, তৃতীয়টা আসবে কি বলো তো? নেগেটিভ। তাহলে পজিটিভ পজিটিভ তার সাথে নেগেটিভ গুণ হয়ে এই রিজিয়নে যেই ভ্যালুই তুমি দাও না কেন, কি মান আসবে? নেগেটিভ আসবে। এরপরে তুমি যদি -3 থেকে 1 এর মধ্যে x এর ভ্যালু কোনো একটা ইনপুট দাও, 0 ইনপুট দিলা, তাহলে কি ভ্যালু আসবে দেখো তো? 0 ইনপুট দিলে এখানে আসবে পজিটিভ, মাঝখানেরটা আসবে নেগেটিভ, তারপরটা আসবে কি? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে কি হবে?
পজিটিভ হবে, তার মানে এটা পজিটিভ আসতেছে। এরপরটা কি আসবে? এরপরটা নেগেটিভই আসবে। 3 এর থেকে ছোট কিছু ইনপুট দাও, যে এক্স লেস দ্যান -3, -3 থেকে ছোট কিছু ইনপুট দাও, নেগেটিভই পাবা। কারণ এই পাশেরটা আসবে হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, আর এটাও হচ্ছে নেগেটিভ, তাহলে 3টা নেগেটিভ গুণ হয়ে নেগেটিভ হবে। তো এই যে পজিটিভ নেগেটিভ এইভাবে ক্রম অনুসারে আসতেছে, এটাকে আমরা বলি জাম্প রুল। এটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করব বা এটা কোথায় আমরা অ্যাপ্লাই করব? এরকম উৎপাদক আকারে পলিনোমিয়াল ফাংশন থাকবে এবং কোনোটার ঘাত 1-এর বেশি হবে না, বা উপরে যদি ঘাত থাকে, হোল টু দি পাওয়ার কিছু থাকে, ওটার ক্ষেত্রে কি করব সেটাও আমরা দেখব, বাট আপাতত এমনি থাকবে। এখন এটা সমাধান কি হবে দেখো তো। সমাধানের জন্য আমার অসমতার দিকে তাকাইতে হবে। এখানে বলছে কি 0 থেকে বড় মানে পজিটিভ, তার মানে সমাধান হবে হচ্ছে আমাদের এই পজিটিভ রিজিয়নগুলো। এই পজিটিভ রিজিয়নগুলো হবে হচ্ছে আমাদের সমাধান। জাস্ট এই পজিটিভ রিজিয়নগুলো হবে আমাদের সমাধান। তো পজিটিভ রিজিয়নগুলোকে আমাদের সমাধান হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমরা কি বলবো? দেখো, সমাধানটা হবে -3 থেকে বড় এক্স 1-এর থেকে ছোট, অথবা এক্স হচ্ছে 2-এর থেকে বড়। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি যে -3 থেকে 1 পর্যন্ত ইউনিয়ন 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এইটাই হচ্ছে আমাদের সমাধান, এই অসমতাটার। এইটার সমাধান এইটা। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা জাম্প রুল অ্যাপ্লাই করে আরেকটা সলভ করি, চলো। এবার হচ্ছে শর্টকাটে জাম্প রুল অ্যাপ্লাই করে আমরা সলভ করব। 2 নাম্বার, x + 3 x - 2 x + 1 x + 4 লেস দেন অর ইকুয়ালস টু 0। তাহলে আমরা এগুলোরে 0 ধরবো। 0 ধরলে সংখ্যা রেখাকে অনেক ভাগে ভাগ করা যায়। এটা -4 -3 -1 2। তো তুমি 2 এর থেকে বড় কিছু একটা ইনপুট দাও, ফাংশনে 2 এর থেকে বড় কিছু একটা ইনপুট দাও, পজিটিভ পাবা। এই যে একটা পজিটিভ পাইছো, কোনোটার উপরে কোনো ঘাত নাই, হোল টু দি পাওয়ার কিছু নাই, তাহলে জাম্প রুল হিসেবে একটা পাইলে পরেরটা হবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তোমার অ্যান্সার কি বের করতে বলছে? নেগেটিভ এবং সমান। তার মানে আমার অ্যান্সার হবে, যেহেতু সমান বলছে, এখান থেকে এতটুকু, তারপরে এখান থেকে এতটুকু। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমি কিভাবে লিখবো? -4 থেকে -3 ইউনিয়ন -1 থেকে 2, এটা হচ্ছে আমার অ্যান্সার জাম্প রুল ইউজ করে। এবার আমরা একটা চলো ভগ্নাংশ সলভ করে দেখি তো কেমন হয়। ভগ্নাংশ সলভ করি চলো। x - 2 x + 4 x - 1 x - x + 5 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, এটা সলভ করব। তো ভগ্নাংশ আসলেই মনে রাখবা, প্রথম কথা, x এর ভ্যালু কখনো 1 হবে না, x এর ভ্যালু কখনো -5 হবে না। তো এই সংখ্যা রেখা যখনই তুমি বানাবা, কি কি আসতেছে? x এর ভ্যালু 2 আসতেছে, x এর ভ্যালু 1 আসতেছে, x এর ভ্যালু 1 হবে না, x এর ভ্যালু -5 হবে না, তারপর আসতেছে হচ্ছে -4 আসতেছে, 2 1 -4 -5। ওকে, এই -5ও হবে না, এটা আগেই আমাদের বাদ। এখন দেখো, জাম্প রুল অনুসারে তুমি 2 এর থেকে বড় কিছু এখানে ইনপুট দাও, দেখবা কিছু পজিটিভ আসবে, দ্যাট মিনস জাম্প রুল মাইনাস প্লাস মাইনাস প্লাস। তোমার অ্যান্সার কি আসবে ভাইয়া? পজিটিভ। তো পজিটিভ অ্যান্সার পাবা কোথায়? এই 2 এর সমান বা 2 থেকে বড়। তারপর কি পাবা? -4 থেকে -4 এর কিন্তু সমান হবে, -4 থেকে 1 পর্যন্ত, 1 এর সমান কিন্তু হবে না। তারপরে দেখো, -5 থেকে তার ছোট কিন্তু তার সমান হতে পারবে না। তার মানে তোমার অ্যান্সারটা কি হবে? তোমার অ্যান্সারটা হবে, দেখো, -ইনফিনিটি থেকে -5 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, থার্ড ব্র্যাকেটে -4 থেকে 1 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট 1 হইতে পারবে না, এই জন্য ইউনিয়ন 2 হইতে পারবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আগে পড়ে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভগ্নাংশ থাকলেও কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো জাম্প রুল ইউজ করে। এখন ভাইয়া, জাম্প রুল খাটে না কোথায়, সেই একটা এক্সাম্পল আমরা দেখি। ওখানেও জাম্প রুল ইউজ করা যায়, বাট ওটার জন্য আরেক রকম শর্টকাট। এটা কিন্তু একটা শর্টকাট, বাট অ্যাপ্লাই করতে পারবা। ওইটার জন্য আবার শর্টকাটটা একটু মডিফাই হবে। তো জাম্প রুল ব্রেক করে দেখানে, জাম্প রুলের ব্রেক। দেখো, 4 নম্বর এক্সাম্পলটা নিচ্ছে আমরা, x + 1 হোল স্কোয়ার x - 3
এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তো এইটাকে যদি সবগুলোকে তুমি 0 ধরো তাহলে পয়েন্ট যেগুলো পাবা 3 পাবা, 4 পাবা, -1 পাবা। জাম্প রুলটা ব্রেক হবে কোথায় জানো? জাম্প রুলটা ব্রেক হবে যেটার উপরে যে হোল স্কয়ার আছে সেখানে। কিউব থাকলে জাম্প রুল কি ব্রেক হবে? না, কিউব থাকলে জাম্প রুল ব্রেক হবে না। বাট কিউব থাকলে বা পাওয়ার থাকলে আমাদের হচ্ছে এরকম একটা বের করে সবগুলো না করে ম্যানুয়ালি করলে আমাদের জন্য ভালো হয়। তো দেখো এইখানে আমরা যদি 4-এর থেকে বড় কিছু বসাই পজিটিভ পাবো, 4 থেকে বড় কিছু বসাইলে পজিটিভ পাবো। 4 আর 3-এর মধ্যে কিছু বসাইলেও নেগেটিভ পাবা, এখানেও পজিটিভ পাবা, সমস্যা নেই। এতদূর পর্যন্ত জাম্প রুল খাটবে, এতদূর পর্যন্ত জাম্প রুল খাটবে। কিন্তু তুমি -1-এর আগে যে চিহ্ন পাইছো পরেও সেম চিহ্ন পাবা। কেন? তুমি -1 থেকে ছোট কিছু বসাইলে কি এক্সপেক্ট করতেছিলা? দেখো -1 থেকে 3-এর মধ্যে, এই যে -1 থেকে যখন x 3-এর মধ্যে লেটস সে x = 2 যদি বসাও বা 0 বসাও, 0 বসাও, তাহলে চিহ্ন কি আসবে? পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, মানে কি আসছে? পজিটিভ আসছে। এখানে পজিটিভ আসছে। এবার -1-এর থেকে যখন x ছোট, x হচ্ছে -1-এর থেকে ছোট বা সমান, লেটস সে x = আমি -3 বসাইছি। -3 বসাইলে এখানে কি আসতেছে? হোল স্কয়ার আছে না? তার মানে এটা আসবে পজিটিভ, এটা আসবে কি? নেগেটিভ, এটাও আসবে কি? নেগেটিভ। এখানে কিন্তু নেগেটিভ আসার কথা ছিল জাম্প রুল অনুসারে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। কিন্তু এই দেখো হোল স্কয়ার হয়ে পজিটিভ হয়ে গেছে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তো জাম্প রুল ব্রেক হবে কোথায়? যেখানে পাওয়ার থাকবে সেখানে জাম্প রুল ব্রেক হবে। বাট ব্রেক হলেও তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। কেমনে? যতদূর না তোমার হচ্ছে পাওয়ার আসতেছে, পাওয়ার যেটাতে আছে ওটা আগে মার্ক করবা, ওর আগের গুলা পর্যন্ত জাম্প রুল খাটবে, প্লাস মাইনাস প্লাস। তো পাওয়ার যেটার উপর আছে ওটার আগের চিহ্ন যা হবে, যদি পাওয়ার জোর হয় আগের চিহ্ন যা হবে পরের চিহ্ন তাই হবে। তো আশা করি বুঝতে পারছো, পাওয়ার যদি জোর হয় আগের চিহ্ন যা আছে পরের চিহ্ন তাই হবে। তো আমার অ্যান্সার কি? এটা হচ্ছে পজিটিভ বানাইতে হবে। তাহলে আমার অ্যান্সার কি আসবে? আমার অ্যান্সার আসবে এই রিজিয়নটা। এটা কিন্তু হইতে পারবে যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে, এই রিজিয়নটা হবে হচ্ছে আমার অ্যান্সার। এইটুকু হবে, তারপরে 3 পর্যন্ত আসবে, এই পুরো রিজিয়নটাই আমার চলে আসতেছে, পুরো রিজিয়নটা আসতেছে। তারপর আমার আসতেছে হচ্ছে এইটা। তাহলে আমার অ্যান্সার হবে -∞ থেকে 3 পর্যন্ত। এর মধ্যে কিন্তু -1ও ইনক্লুড হয়ে গেছে, তো বারবার লেখা লাগবে না। ইউনিয়ন 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্সার। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি জাম্প রুলের। এবার একটু মজাদার প্র্যাকটিস করব। x - 1 হোল কিউব, x + 1, আচ্ছা x + 1 দিলে সমস্যা, x - 2 দিই, x - 2, x² - 4 দিলাম, x² - 4 দিলেও ঝামেলা, x² - 9 দিই, এইটা দিলাম গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। এখন দেখো x² - 9 যদি থাকে তাহলে তুমি কিন্তু একটু সিম্পলিফাই করতে পারবা। x - 1 হোল কিউব, x - 2, x - 3, x + 3, এইটুকু সিম্পলিফাই তোমার করে নেওয়া লাগবে, বা ওখানে পাওয়ার রাখাটা একটু ঝামেলাযুক্ত। যদি দেখো এরকম a² - b² এর ফর্মুলা হচ্ছে না, তাহলে পারো আমি রাখতে পারো, সমস্যা নাই, তো এটা তুমি ডিল করতে পারবা। তাহলে এখানে আমাদের আমরা ভাগ করে ফেলি। দেখো x এর ভ্যালু আসতেছে 1, 2, 3, আরেকটা আসবে হচ্ছে -3, লেটস সে -3। তুমি আগেই মার্ক করে ফেলবা কোনটার উপরে পাওয়ার আছে। এই যে 1 এর উপরে পাওয়ার কিউব আছে, দেখো জোর পাওয়ার নেই, তাহলে কোনো সমস্যা নাই। তুমি 3-এর থেকে বড় কিছু বসাও, 4 বসাও, পজিটিভ 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 পজিটিভ, আমার সাথে হিসাব করবা। 4 বসালে এটা পজিটিভ 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 পজিটিভ। 2 আর 3-এর মধ্যে কিছু একটা বসাও, 1.5, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ। দ্যাট মিনস এটা আসতেছে কি 1.5 বসাইতে বলছি, 1.5 বসাইলে পজিটিভ, এটা আসবে 1.5 বসাইলে নেগেটিভ, এটাও আসবে নেগেটিভ, এটা আসবে কি পজিটিভ। তাহলে এখান থেকে ঘটনা হচ্ছে কি 1.5 যদি আমরা বসাই 2 আর 3-এর মাঝখানে, এই 1.5 তো না 2.5 বসাও, 2.5 বসাইলে কত আসে? 2.5 বসাইলে পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে নেগেটিভ আসবে। এরপরে দেখো এখানে পজিটিভই আসবে, 1 আর 2-র মধ্যে যদি 1.5 বসাও পজিটিভ আসবে। এবার দেখো তো
-3 আর 1 এর ভিতর 0 বসাও, 0 বসালে এটা কি আসবে, x সমান যদি 0 বসাও এটা আসবে নেগেটিভ, এটা আসবে নেগেটিভ, এটা আসবে নেগেটিভ, এটা আসবে কি পজিটিভ। এই যে নেগেটিভ চলে আসছে, মানে পাওয়ার যদি বিজোড় থাকে সমস্যা নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, কিন্তু পাওয়ার জোর থাকলে সমস্যা, এটা মাথায় রাখবা। তাহলে এইখানে আমাদের কি আসতেছে, আমাদের সলিউশন যেহেতু পজিটিভ হচ্ছে আমাদের সমাধান, তার মানে সবগুলো হইতে পারবে, ভগ্নাংশ যেহেতু নেই, এই পর্যন্ত আসবে, তারপরে এখান থেকে এই দিকে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে -ইনফিনিটি থেকে -3 পর্যন্ত ইউনিয়ন, 1 থেকে 2 পর্যন্ত ইউনিয়ন, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা অ্যান্সার। তো আমরা আশা করি জাম্প রুল বুঝতে পারছি, অসমতা বা ইনইকুয়ালিটি আমরা কেমনে হ্যান্ডেল করব এটা আশা করি আমরা বুঝতে পারছি। তো জাম্প রুলটা আমরা এখানে পড়ে ফেললাম, বা ইনইকুয়ালিটির সমাধানটা আমরা এখানে পড়ে ফেললাম, পরে গিয়ে আমাদের জন্য ইজিলি অঙ্ক করতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পারছি, এটা কিন্তু আমাদের বহুপদীতে কাজে লাগবে, কারণ বহুপদীতে গ্রাফ আছে। তো তোমাদের একটু আইডিয়া দিই যে এই ফাংশনটার গ্রাফ কেমন হবে দেখতে। দেখো এই ফাংশনটার গ্রাফ কেমন হবে, তোমার যদি ফাংশনটা এমন থাকতো f of x equals to x plus 3 x minus 1 x minus 2, তাহলে ওই ঠিক সেম ওয়েতে আমরা এখানে তো সলিউশন লিখছি, ওখানে তো আর সলিউশন লিখলাম না, এর গ্রাফ আঁকাবো। দেখো এরকম রিজিয়নে ভাগ করে জাম্প রুল দিয়ে প্লাস মাইনাস করে আমরা বানায় ফেলতাম। তো এখানে আমরা ফাংশনটা লিখি, একটু বলি তোমাদের, এটা পলিনোমিয়ালে আবারও শিখবা, x plus 3 x minus 1 x minus 2। তাহলে দেখো এই ফাংশনটার গ্রাফ আমরা আঁকাবো। তো এখন তো আমাদের আর রিজিয়ন ভাগ করা লাগতেছে না, -3 1 2, তো প্লাস মাইনাস এটা আমরা ভাগ করবই। তাহলে দেখো এই ফাংশনটা যেহেতু বক্ররেখা হবে এইরকম আসবে, এইখানে আসবে, এটা একটা তার উৎপাদক যেহেতু এটা তার একটা সলিউশন। এখানে আসার পর এটা কিন্তু এক্স অক্ষ, এখানে আসার পর সে দেখবে এই পাশে চিহ্ন ছিল প্লাস, এই পাশে মাইনাস, চিহ্ন যদি বিপরীত হয় দুই পাশে তাহলে সে নিচের দিকে চলে যাবে, গিয়ে আবার তার মূলের কাছে আসবে, এটা কিন্তু তার একটা মূল 1, আসে সে আবার তাকাইছে এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, সে আবার উপরে উঠবে, উঠে আবার তার মূলের কাছে এসে এই নিচে চলে যাবে। তুমি ডেসমোসে আঁকায় দেখতে পারো, এই গ্রাফটা অনেকটা দেখতে এমনই হবে। ওকে, তো তোমাদেরকে কিন্তু এটা পলিনোমিয়ালের ডিটেলসে পড়ানো হবে। তো এই যে আমরা যে ইনইকুয়ালিটি সলভ করলাম এটার নাম ছিল জাম্প রুল, আর এই যে গ্রাফ আঁকাচ্ছি এটার নাম হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। এই যে ওয়েভের মতো কার্ভ মেথড আমরা অ্যাপ্লাই করতেছি। তো তোমার এখানে যতগুলো পড়াইছি আমরা ইনইকুয়ালিটি সলভ করছি বলে এই জিনিস লাগছে, বাট এটার যদি আমি ফাংশন নাম দিয়ে দিতাম তাহলে কিন্তু তার গ্রাফ আঁকাইতে পারতাম। কিরকম হইতো, আমি আঁকায় আবার মুছে দিব, এরকম আসতো এটার গ্রাফ, মানে অনেকটা দেখতে এরকম আসতো। ঠিক আছে, ডেসমোসে দিতে পারো, দিলে বুঝতে পারবা, দেখতে এমন আসতো। আমি আঁকায় মুছে দিব কারণ এটা এই চ্যাপ্টারের না, এটা হচ্ছে তোমরা পরের চ্যাপ্টারে পড়বা। তো আমি বাকিগুলো আঁকায় দিচ্ছি, যে যেখানে জাম্প রুল খাটে নাই সেখানে কি হবে। দেখো এই পাশে ফাংশনটা পজিটিভ ছিল, লাল কালি দিয়ে আঁকাই, ক্যাচি হবে, পজিটিভ ছিল, নেগেটিভ হয়েছে, পজিটিভ হয়েছে, এরপর সে দেখলো এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তাহলে আর ছেদ করে নিচে যাবে না, এটা স্পর্শ করে চলে যাবে। ওই যে আমরা বলি না একই মূল দুইবার আছে, এই যে একই মূল দুইবার আছে, দেখো হোল স্কয়ার, দেখতে এমন, বুঝতে পারছো? একই মূল দুইবার থাকলে কেন টাচ করে চলে যায়, বুঝতে পারছো? এই যে ফাংশনের ভ্যালুর কথা। তো আশা করছি এগুলো আমাদের ক্লিয়ার। তো এখানে আমার অসমতার সমাধান পড়ানো মুখ্য উদ্দেশ্য ছিল, বাট গ্রাফটা একটু তোমাদের রিলেট করাইলাম, আশা করি বুঝতে পারছো। চলো আমরা এবার সামনে যাই, আমাদের অঙ্ক করি। তো এটার বৃহত্তম নিম্নসীমা ও ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা নির্ণয় করতে আমার অসমতার সমাধান করা লাগবে। কেন, দেখো এখানে দেয়া আছে কি, এস সেটটা কি দেয়া আছে, 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দ্যান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5x স্কোয়ার মাইনাস 15x মাইনাস x প্লাস 3 লেস দ্যান 0। তাহলে আমরা কমন নিলে 5x কমন নিলে এখানে পাবো x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে পাবো x মাইনাস 3 লেস দ্যান 0। তাহলে এখান থেকে x মাইনাস 3 কমন নিলে আমাদের কাছে থাকবে 5x মাইনাস 1 লেস দ্যান 0। বসাও জাম্প রুল অ্যাপ্লাই করার জন্য 1/5 একটা সলিউশন 3 প্লাস মাইনাস প্লাস, টাকাও অসমতার দিকে কি বলছে নেগেটিভ, দ্যাট মিনস তোমার অ্যান্সার হবে কই থেকে কই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত কি থাকবে 1/5 থেকে বড় x 3 পর্যন্ত। তাহলে তোমার এখানে কি বলছে, বৃহত্তম নিম্নসীমা মানে সুপ্রিমাম, এটা হচ্ছে বৃহত্তম নিম্নসীমা। এই বৃহত্তম নিম্নসীমা হচ্ছে ইনফিমাম, বৃহত্তম নিম্নসীমা মানে হচ্ছে ইনফিমাম, এটা হচ্ছে ইনফিমাম, আর এটা হচ্ছে
ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমা শুরু হয় এটা দিয়ে, এর থেকে যত বড় বড় আছে ওগুলো হচ্ছে ঊর্ধ্বসীমা, তার মধ্যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে এটা, নিম্ন সীমা শুরু হয় কোনটা দিয়ে, এটা দিয়ে, তার মধ্যে বৃহত্তম নিম্ন সীমা হচ্ছে এটা, এভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, একটু কোয়াইট কনফিউজিং বাট আশা করি মনে রাখতে পারবা। এবার সেম প্রশ্ন, 3 আর 5, 1/5 হবে অ্যান্সার, সেম ফাংশন। তো এর বৃহত্তম নিম্ন সীমা মানে হচ্ছে আমাদের কি চাইছে, এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা চাইছে। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে সুপ্রিমাম আর বৃহত্তম নিম্ন সীমা হচ্ছে ইনফিমাম। তো ইনফিমাম আর সুপ্রিমাম চাইছে, এই এখান থেকে আমরা বের করে ফেলছি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আর বৃহত্তম নিম্ন সীমা। এই যে উল্টা হয়েছে, একটু সোয়াইপ আপ হয়েছে, তো এটা আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে সুপ্রিমাম আর এটা হচ্ছে ইনফিমাম, সুপ্রিমাম ইনফিমাম। ওকে, আমরা আশা করি এটা বুঝে গেছি। চলো এবার সামনে আগাই। 3 আর 1/5 ওই সোয়াইপ হয়েছে, বাট ওই সেম জিনিস। অসমতার সমাধান, অসমতা সংক্রান্ত এবং অসমতার সমাধান সংক্রান্ত জিনিসপত্র আমরা এখন দেখব। তো ফার্স্টেই এই প্রবলেমটা আমরা সলভ করি, বুটেক্সে আসা প্রবলেম। দেখো এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়ালস টু এক্স, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স লেস দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই, এক্স মাইনাস 1 লেস দেন অর ইকুয়ালস টু 0। বসায় ফেলা সংখ্যা রেখায় 2 ভাগে ভাগ করছে 0 আর 1, মানে 3টা ভাগে ভাগ করছে, প্লাস মাইনাস প্লাস। তাহলে অ্যান্সার কি হবে, নেগেটিভ অংশ। নেগেটিভ অংশ যদি অ্যান্সার হয় তাহলে আমার এখান থেকে ভরাট হবে, এই পর্যন্ত আসবে, 0 থেকে বড় বা সমান এক্স, 1 থেকে ছোট বা সমান। এটা হচ্ছে আমার অ্যান্সার, অসমতার সমাধান। আশা করি বুঝতে পারছো, এখন খুব ভালো মতো পারবা। এবার দেখো এক্স এর মান নির্ণয় করতে বলছে, মানে অসমতার সমাধান বের করতে বলছে। তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 গ্রেটার দেন 0, মাইনাস দ্বারা আমার খুব গুণ করতে ইচ্ছা করতেছে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0 হবে। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন 0 আসবে। এখান থেকে এক্স কমন নাও, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, এক্স মাইনাস 3 লেস দেন 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 লেস দেন 0 আসবে। তো আবারও বসাও, সংখ্যা রেখাকে 3 ভাগে ভাগ করে ফেলো, 2 3 3 ভাগে ভাগ করছে, প্লাস মাইনাস প্লাস। তুমি একটু টেস্ট করে দেখতে পারো, 3-এর থেকে বেশি বসাইলে প্লাস আসে, তারপর মাইনাস, তারপর প্লাস। তো অ্যান্সার কি হবে, নেগেটিভ। নেগেটিভ রিজিয়ন যেহেতু অ্যান্সার, বৃত্ত ভরাট হবে না, এইটুকু হবে আমাদের অ্যান্সার রিজিয়ন। তাহলে 2 থেকে বড় এক্স, 3-এর থেকে ছোট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সমাধান। এক্স এর মান নির্ণয় মানে সমাধান, সমাধান কিন্তু আমরা করে ফেলছি। আশা করছি আমরা বুঝতে পারছি, কঠিন কিন্তু না। এরপর চলো সামনে আগাই। বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দ্য ইনইকুয়ালিটি, আইইউটির একটা কোশ্চেন। 3 থেকে গ্রেটার -6 -5x, এটা দিছে জাস্ট একটু পেইনফুল বানানোর জন্য। তো বোথ সাইডে 3 অ্যাড করো, বোথ সাইডে 3 অ্যাড করলে -3x থাকবে, 5x থাকবে, -5x থাকবে, 12 আর 3 15। ওকে, আচ্ছা 12 আর 3 কেন, আমরা হচ্ছে 6 অ্যাড করছি, তার মানে 18। এবার দেখো কত থাকে, 9 -5x 18। খুব সাবধানে, -5x দ্বারা যদি ভাগ দাও, -9/5 মানে -5 দ্বারা, এখানে থাকবে x। ইনইকুয়ালিটির চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, নেগেটিভ কিছু দিয়ে ভাগ দিলে ইনইকুয়ালিটির চিহ্ন কিন্তু আমাদের কি হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে থাকবে x। ওকে, তারপর এখানে থাকবে 18/-5, -5 দ্বারা ডিভাইড করছি, তাহলে কত কত থাকে চলো আমরা একটু দেখি। -9/5 -1.8, x এর থেকে বড় হবে, আর এটা 18 ডিভাইডেড বাই -5 -3.6। তো এটা আমরা ঘুরাই লিখতে পারি, -3.6 থেকে x বড়, x ছোট কার থেকে -1.8। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কই আছে, সি নাম্বারে আছে। তবে সি নাম্বারে একটু ইরর আছে, এখানে প্রশ্নে বা সি নাম্বারে আমাদের একটু ইরর আছে। এখানে হচ্ছে ইকুয়াল চিহ্নটা থাকবে, ইকুয়াল চিহ্নটা থাকবে। ওকে, ইকুয়াল চিহ্নটা মিস গেছে, ইকুয়াল চিহ্নটা থাকবে। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে, তো
আইওটিতে যদি এরকমই প্রশ্ন চলে আসে তোমাদের বার যে ইকুয়াল সাইনটা নাই, ছিল ওখানে বাট আমাদের দেওয়া হয় নাই, তাহলে কি করবা? তাহলে অ্যান্সার দাগাবাই না, ঠিক আছে? এরকম যদি অপশনে ভুল থাকে সবগুলা, দাগাবাই না, দাগানোর কোনো দরকার নেই অ্যাডমিশন টেস্টে। ওকে, এবার আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে এই অসমতার সমাধান। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। তো এটারে কি করবা, যে পুরোটাকে এক পাশে নিয়ে আসো, এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 7 গ্রেটার দেন 0। এবার আমরা একটু কাজ করব, লসাগু করব, এক্স প্লাস 3 এক্স মাইনাস 7। লসাগু যদি করি এখানে আসবে এক্স প্লাস 4, তারপরে আসবে হচ্ছে এক্স মাইনাস 7 মাইনাস এক্স মাইনাস 6 এক্স প্লাস 3 গ্রেটার দেন 0। এবার আমরা লবে একটু গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 4 7 28 মাইনাস এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x 3 6 18 এক্স প্লাস 3 এক্স মাইনাস 7 গ্রেটার দেন 0। এবার যদি আমরা দেখি তাহলে এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়, মাইনাস 7x আর 4x মিলে মাইনাস 3x মাইনাস 28, এখানে থাকবে মাইনাস 3x প্লাস 3x হয়ে যাবে প্লাস 18 হবে, ডিভাইডেড বাই এক্স প্লাস 3 এক্স মাইনাস 7 গ্রেটার দেন 0। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এটা ক্যান্সেল, তাহলে আমাদের থাকতেছে মাইনাস 10 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 এক্স মাইনাস 7 গ্রেটার দেন 0। আমরা হচ্ছে ইয়া চেঞ্জ করব, লবকে হরকে লব বানাবো, তাহলে আমাদের কি হবে, সাইন চেঞ্জ হবে, সাইন আমাদের চেঞ্জ ইয়া অসমতার দিক পাল্টে যাবে। এবার -10 দিয়ে দুই দিকে গুণ দিব। তার আগে আমি তোমাদেরকে বলি, দেখো -1 কিন্তু 0 থেকে ছোট, তুমি যদি এখন -1 গুণ করো বোথ সাইডে, তাও কিন্তু অসমতার সাইন চেঞ্জ হবে, এই পাশে হয়ে যাচ্ছে 1, তো 1 কি 0 থেকে বড় না? তার মানে মাইনাস তুমি 0-র সাথে গুণ করো, অসমতার মধ্যে আর যার সাথে গুণ করো, সাইন কিন্তু পাল্টাবে। তো -10 যদি বোথ সাইডে আমরা গুণ করি, তাহলে পাবো এক্স প্লাস 3 এক্স মাইনাস 7 গ্রেটার দেন 0। লবকে হরকে লব করছিলাম, তারপরে মাইনাস গুণ করছি, তাই সাইন যা আগে ছিল তাই হয়ে গেছে। এখন এটা সলিউশন করবো আমরা, এটা সলিউশন যদি করি, এটা আসলো পজিটিভ, দ্যাট মিনস এখানে আসবে 7, এখানে আসবে -3 প্লাস মাইনাস প্লাস, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? যেহেতু ইকুয়াল সাইন নাই তাহলে হলো রাখবো এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স হচ্ছে লেস দেন -3 অ্যান্ড এক্স গ্রেটার দেন 7। ওকে, এক্স গ্রেটার দেন 7, তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। জাস্ট এক পাশে নিয়ে এসে আমি জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে সব কিছু ইজি হয়ে যাবে, তারপর সেই জাম্প রুল ইউজ করে আমরা সলিউশনটা করে ফেলছি। এবার এই যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সুপ্রিমাম অফ এস বের করতে বলছে, চলো এটা সলভ করি। 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়ালস টু 0, 2x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 লেস দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো x মাইনাস 3 2x মাইনাস 1 লেস দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমরা সলভ করি, একটা আসবে হচ্ছে 1/2, একটা আসবে হচ্ছে 3 প্লাস মাইনাস প্লাস, এটা বলছে কি মাইনাস, তাহলে আমাদের সলিউশন রিজিয়ন হবে এইটা 1/2 থেকে বড় এক্স 3 থেকে ছোট। কি বলছে? সুপ্রিমাম অফ এস, এটা হচ্ছে সুপ্রিমাম অফ এস, 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমাদের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আর বৃহত্তম নিম্ন সীমা নিয়ে যদি কনফিউশন হয়, তাহলে তোমরা সবসময় হচ্ছে ইয়া করবা, এই সুপ্রিমাম ইনফিমাম দেখবা, দেখে তারপর অ্যান্সার করবা। পরীক্ষায় কিন্তু ইংরেজি ট্রান্সলেটেড কোশ্চেন কিন্তু থাকে, ওটা খেয়াল রাখবা। এবার আমরা বিবিধ কিছু প্রবলেম সলভ করব। তো বিবিধ প্রবলেমের মধ্যে প্রথম আমাদের আসবে হচ্ছে ভেন ডায়াগ্রাম নিয়ে। ভেন ডায়াগ্রামের একটা প্রবলেম দেখো, কি বলছে, 100 জন ছাত্র সদস্যের মধ্যে ফুটবল টিম অপেক্ষা ক্রিকেট টিমের সদস্য সংখ্যাই বেশি। ফুটবল সদস্য সংখ্যা 70 জন হয় এবং 20 জন কোনো টিমে না থাকে, তাহলে সর্বনিম্ন কতজন উভয় টিমেরই সদস্য হয়? তো আমরা একটু ভেন চিত্র আঁকাই, তাহলে এই প্রবলেমগুলো সলভ করতে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এটা হচ্ছে টোটাল ইউনিভার্সাল সেট 100 জন।
ক্রিকেট আর ফুটবল আঁকায় ফেলি। এই মনে করো আমাদের ক্রিকেট, এটা ফুটবল, এন অফ ক্রিকেট, এন অফ ফুটবল, এন অফ ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট। আর এটা কেউ পছন্দ করে না, প্রাইম কোনটাই হচ্ছে পছন্দ করে না, এরা কোনোটাই না। তো এটার ভ্যালু আমাদের দেওয়া আছে 20। ফুটবল খেলে মানে এই টোটালটা দেওয়া আছে কিন্তু আমাদের কত, 70। ফুটবল টোটালটা খেলে 70। তো আমাদের একটা ফর্মুলা ছিল যে এন ইউ সমান এন সি প্লাস এন এফ মাইনাস এন এফ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এফ ইন্টারসেকশন সি প্রাইম। তার মানে কি, পুরো ক্রিকেট পুরো ফুটবল যদি যোগ করো, মাঝখানের অংশ 2বার যোগ করা হয়েছে, এই জন্য একটা বাদ দিয়ে গেছি। আর তারপরে এই যে বাইরে যারা আছে তাদেরকেও তো আমাদের যোগ করতে হবে, এই যে যোগ করছি। এটা আশা করি আমরা বুঝি, সেটের জিনিসপত্র। ফার্স্টে আমি কি করছি, ফার্স্টে আমি পুরো ক্রিকেটকে একবার যোগ করছি, তারপর ফুটবলকে একবার যোগ করছি। তাহলে এই মাঝখানে ভদ্রলোক 2বার চলে আসছে, তাই ওকে একবার বিয়োগ করা হয়েছে। এরপরে আমার তো এই বাইরের রিজিয়নও যোগ করতে হবে। বাইরের রিজিয়ন হচ্ছে এই পাবলিক, একে যোগ করে দিছি, তাহলে আমি ইউনিভার্সাল সেট পেয়ে গেছি। টেনশনে কোনো কারণ নেই, এগুলো সব মুছে দিচ্ছি। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে 100 সমান হবে আমাদের এন অফ ক্রিকেট প্লাস ফুটবল কতজন খেলে, টোটাল ফুটবল খেলে 70 জন, এই কমন লোকজন সহ, তাতে আমাদের যায় আসে না, প্লাস 20। তাহলে দেখো এন অফ ক্রিকেট মাইনাস এন অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট সমান কত হচ্ছে, সমান থাকতেছে 100 থেকে 90 বাদ দিলে 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন অফ ক্রিকেট মাইনাস 10 সমান এন অফ এফ ইন্টারসেকশন সি। এটাই আমাদের বের করতে হবে, তাই এটাকে আমরা আলাদা করে 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এখন দেখো প্রশ্নে কি বলছে, শর্ত মতে, প্রশ্ন মতে ক্রিকেট খেলে বেশি লোক ফুটবলের থেকে। তাহলে দেখো আমি ক্রিকেট গ্রেটার দেন কি হবে 70, তাহলে আমি এখন উভয় পক্ষ থেকে 10 বাদ দিব। কেন, এই যে 1 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণের মতো বানাবো, 70 মাইনাস 10। তাহলে দেখো তো কি আসে, এন অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট গ্রেটার দেন 60। বলছে কি সর্বনিম্ন কতজন উভয় টিমের সদস্য হবে, সর্বনিম্ন কতজন। দেখো ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট গ্রেটার দেন 60, 60 থেকে বড় সর্বনিম্ন কত নাম্বার আছে, 60 থেকে বড় সর্বনিম্ন কে, মানুষের সংখ্যা তো আর ফ্র্যাকশন হবে না, 60-এর থেকে বড় সর্বনিম্ন সংখ্যা। তাহলে অতএব এন এফ ইন্টারসেকশন সি হবে 61, এটাই হচ্ছে সর্বনিম্ন। বুঝতে পারছো, 61 হচ্ছে 60-এর থেকে বড় সর্বনিম্ন। এই যে এটা আসলো না, এখান থেকে পাইছি। তো আমরা কি করছি, ভেন চিত্রে সেই ছোটবেলার জিনিস এই সংক্রান্ত একটা প্রবলেম করলাম, কারণ এটা আসে পরীক্ষায় আসার মতো, তাই হচ্ছে আমরা করছি যে রুয়েটে আসছিল, তাই আমরা এটা সলভ করলাম যে এই সেই ভেন চিত্রের ফর্মুলা, ওখান থেকে আমরা সবকিছু বের করে ফেলছি। জাস্ট এখানে এই যে এটা প্রশ্ন দেওয়া ছিল, এটা ইউজ করা লাগছে, 1 নম্বর ইকুয়েশনের মতো বানানো লাগছে, এতটুকুই ছিল আমাদের কাজ। এই আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা সামনের দিকে যাব। সামনে দেখো এটা একটা কার্তেশীয় গুণসেট সংক্রান্ত সমস্যা, এবিসি দেয়া আছে, বলছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর মান কত। তো আমি আগে এ ক্রস বিটা বের করি। তো এটা শর্টকাট আছে, শর্টকাটে আগে তোমাদের আমি অ্যান্সারটা বলে দিই। দেখো উভয়টাই গুণ হচ্ছে কার সাথে, এ আছে উভয় জায়গায়, তার মানে এর মধ্যে এ বি আছে, মানে অ্যান্সারের মধ্যে এ বি অবশ্যই থাকবে, সবগুলোর মধ্যে এ বি আছে, ভালো কথা। গুণ হচ্ছে কার, পরের অংশ বি আর সি। তুমি এক কাজ করো তো, বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন করলে কে কে পাওয়া যায়, 2 3 3 4, শুধু 3। তার মানে তোমার অ্যান্সার হবে A3 B3, A3 B3। কেমনে করলাম ভাই আবার বলেন। দেখেন দুটার মধ্যেই এ কমন আছে, ভালো কথা, এ বি। এরপরে বি আর সি এর মধ্যে কমন আছে কে, 3। তার মানে তোমার গুণ হবে A3 B3। আসো দেখি এখান থেকে এই দুটো গুণ করলে আমরা পাবো A2 B2 A2 A3 B2 B3। এমনি লিখি A2 A3 B2 B3, এটা আমরা পাইলাম। এবার আমরা মাল্টিপ্লাই করব এ আর সি কে, এ বি সি হচ্ছে 3 4, তাহলে এখান থেকে পাবো আমরা A3 A4
B3 B4। এবার দেখো তো ভাইয়া এই দুটার মধ্যে ইন্টারসেকশন কোনটা পাওয়া যায়? এদের মধ্যে ইন্টারসেক্টিং কে কে আছে? এই যে A3 আছে, তারপরে এই যে B3 আছে। তাহলে A3 B3 যেটা বলছিলাম সেটাই, যে আমরা কি করব, A ক্রস B আর A ক্রস C এর মধ্যে ইন্টারসেকশন বের করতে বলছে। তাহলে যেটার মধ্যে যেহেতু A আছে, তাহলে আমরা B ইন্টারসেকশন C বের করব, পুরোটার সাথে A গুণ করে দিব, শেষ। বুঝতে পারছি? B ইন্টারসেকশন C বের করব, তার সাথে A গুণ করে দিব, শেষ। সহজ, সিম্পল, সুন্দর। ওকে, এবার তাহলে আমরা পরের প্রবলেমে যাই। দেখো বলতে নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? অমূলদ মানে কি? অমূলদ মানে হচ্ছে P/Q আকারে প্রকাশ করা যায় না। দেখো এটা অমূলদ, এটাও অমূলদ, এটাও অমূলদ, এটা মূলদ, তার মানে এটা অ্যান্সার। রুটযুক্ত রাশি হচ্ছে কি আমার? অমূলদ। বলছে অমূলদ সংখ্যা নয়, এটা খেয়াল করতে হবে, অনেকটা মেডিকেল স্টাইলের প্রশ্ন। এবার দেখো বলছে সংখ্যাটি কি সংখ্যা? √9/4, এটা মানে হচ্ছে 3/2, মানে এটা মূলদ সংখ্যা। স্বাভাবিকও না, জটিল না, অমূলদ না, মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা সব থেকে ভালো পরিচয় এর। এবার আমরা একটা অঙ্ক করব যে পরম মানে প্রকাশ, পরম মান ফাংশনে প্রকাশ। এই অঙ্কটা আমাদের বাকি ছিল, এটা হচ্ছে আমরা করব। লেটস সে তোমার কাছে আছে -7 থেকে বড় x 1 থেকে ছোট, এটাকে প্রকাশ করতে বলছে, পরম মানে প্রকাশ করো। তো এই জন্য কি করবা, এই জন্য সিস্টেম একটা আমি সিস্টেম বলে দিচ্ছি, তোমরা বললেই পারবা। এই যে দুই পাশে যে দুটো আছে না, এদের এভারেজ নিবা। তাহলে -7 + 1/2, এই এভারেজটা কত হয়? এভারেজটা আসে হচ্ছে -6/2, মানে -3। এই এভারেজটা বোথ সাইড থেকে সাবট্র্যাক্ট করবা, -7 -3 x -3 1 -3, বোথ সাইড থেকে বিয়োগ করবা। তার মানে -3 মানে প্লাস হবে। তাহলে এখান থেকে দেখো +3 হবে। বোথ সাইড থেকে এই দুটার এভারেজকে সাবট্র্যাক্ট করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আসতেছে -7 + 3 > x + 3 <4। তাহলে এখানে কত আসতেছে? -4 থেকে বড় x + 3 4। তো আমরা পড়ছিলাম -a থেকে a পর্যন্ত এরকম যদি থাকে তাহলে মডুলাস অফ x <a, এটা মনে আছে? এটাই প্রকাশ করা আর কি। তাহলে এটা কি হবে? মডুলাস অফ x + 4 <4, এই যে পরম মান আকারে প্রকাশ। তো এটা একটু তোমরা মাথায় রেখো যে পরম মান থেকে তো আমরা সমাধান করে নিয়ে চলে আসতে পারি, মানে পরম মান থেকে অসমতার জায়গায় চলে যাইতে পারি, ব্যবধিটা দেখাইতে পারি, সবকিছু আমরা পড়ছি। তো আমরা নর্মাল থেকেও পরম মানে কিন্তু নিয়ে চলে আসতে পারবো, বা কোনো ব্যবধিকেও কিন্তু পরম মানে প্রকাশ করতে পারবো। সিস্টেম কি? এই দুই পাশে যে দুটো আছে, দুটার এভারেজ করে দুই সব জায়গা থেকে বিয়োগ করতে হবে। এভারেজ করে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা আমাদের পুরো এই অসমতা, বাস্তব সংখ্যা ও অসমতা পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়ে ফেলছি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যে টপিকগুলো ছিল এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অসমতা, তারপরে হচ্ছে আমাদের পরম মান ব্যতীত প্রকাশ, আর হচ্ছে তোমার ব্যবধি সংক্রান্ত জিনিসপত্র। এগুলো আশা করি সবকিছু সুন্দর মতো বুঝতে পারছো। এই সংখ্যার জিনিসপত্র ছিল, এগুলো একটু আইডিয়া রাখা আমাদের। আর ব্যবধির এগুলো আশা করি সবই বুঝছো। তারপর আমরা এখানে একটু গ্রাফ নিয়ে কথাবার্তা বলছি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে যে ডিসকাশনগুলো করছি আমরা, নোটগুলো আমাদের মনে রাখতে হবে, এবং বাকি জিনিসপত্র আশা করি আমরা সব বুঝছি। এই ধরনের অঙ্ক কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুয়েটে অনেকবার আসছে, তাছাড়া বিভিন্ন জায়গা আসে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও আসে। তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আর এমসিকিউর জন্য ওই শর্তগুলা বা এই ধরনের জিনিসপত্র আমাদের জানা থাকা লাগবে, এগুলো অনেক কাজে লাগবে। তাহলে এতটুকু গেল। আর এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা বলছিলাম অসমতার সমাধান, অসমতার সমাধানে কিন্তু আমরা পুরো জিনিসটা দেখছি, জাম্প রুল দেখছি, জাম্প রুল কোথায় ব্রেক হয়, ব্রেক হলে কি হবে সেটা দেখছি, আর একটা গ্রাফও আঁকাই দিছি। বাকিগুলো গ্রাফ তোমরাও আঁকাইতে পারবা, বাট পলিনোমিয়ালের লেকচার দেখলে তখন আরও সুবিধা হবে, যেটা আমাদের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনেও কাজে লাগবে। তো আশা করি বুঝতে পারছো যে এটা কানেক্টেড, এটা অন্যান্য চ্যাপ্টারেও লাগবে। আর এখানে আমরা সুপ্রিমাম ইনফিমাম পড়ছি, তো এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার সুন্দর মতো। তো লাস্টে আমরা কিছু বিবিধ সমস্যা সমাধান করলাম। এই ভেন চিত্রের অঙ্কটা আশা করি বুঝতে পারছো, অ্যান্ড বাকি সবগুলো তো আমাদের জন্য ইজি ছিল।
লাস্টে একটা এই যে পরম মান ফাংশনের প্রকাশ দেখছি। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে তোমাদের ক্লাস করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।